হাত ছাড়ুন, আমি যাব না আপনার সাথে। হাত ছাড়াতে ছাড়াতে বলল, চুপ, একটাও কথা বলবি না। আমি যাব না বলছি, কেন আমার পেছনে পড়ে আছেন? ছাড়ুন আমার হাত। স্টপ। আমার সাথে অনেক লুকোচুরি খেলেছিস, এখন আমার খেলার পালা বেবি। রাগী কণ্ঠে। না। উম, আর বলতে পারলো না, তার আগেই মুখে রুমাল চেপে ধরলো কিছু। বুঝে উঠলো না এরা কারা। তাহলে চলেন ফার্স্ট থেকে ঘুরে আসি। ফার্স্ট, নিহাল খান। দুবাই শহরের বাদশা। শুধু দুবাই না, মালয়েশিয়া, জাপান, লন্ডন এই দেশগুলোতে রাজ করে নিহাল। নিহাল দেখতে যেমন সুন্দর তেমনই ট্যালেন্টেড। নিহাল তার বাবা মা কেউ নেই। নিহাল ছোট থাকতে তারা মারা যায় কোনো এক অ্যাক্সিডেন্টে। নিহাল পড়ালেখা কমপ্লিট করেছে দুবাইতে। নিহাল সবচাইতে বেশি ঘৃণা করে মেয়ে মানুষকে। কেন সেটা না হয় পরে জানতে পারবেন। নিহালের মাফিয়া গ্যাংয়ের নাম দ্য স্নেক গ্রুপ। নিহাল এর এই গ্যাংয়ে সবাই ভয় পায়। অনেক তো হলো নিহালের, চলেন গল্পে যাওয়া যাক, বাকিটা না হয় পরে জানতে পারবেন। দ্য স্নেক গ্রুপ। ওমর নিহাল এর অ্যাসিস্ট্যান্ট। বস, একটা কথা বলার ছিল। মৃদু স্বরে বলল। বলো। সোফায় হেলান দিয়ে বসে ফোনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আগামীকাল অন্য কান্ট্রি থেকে নারী পুরুষ শিশু পাচার করা মানুষগুলোকে টাকি করে দুবাইতে নিয়ে আসা হবে। আমাদের ইনফরমাররা জানতে পেরেছে। নিহালের রাগে মাথার রক ফুলে গেছে। কোন কান্ট্রি থেকে আসবে? কোন গ্রুপ এই কাজের সাথে যুক্ত আছে? দ্য ইগল গ্রুপ এর জামান শেখ এই কাজ করছে জানা গিয়েছে। ওদের কাজ হচ্ছে বিভিন্ন দেশ থেকে পুরুষ শিশু নারীদের এখানে নিয়ে এসে ইললিগ্যাল কাজ করা। জামান শেখ এখন বাংলাদেশ থেকে এই মানুষগুলোকে নিয়ে আসছে। জামান শেখ, তোর জীবনের খারাপ দিন এসে গিয়েছে। অমন বাংলাদেশে আমাদের কিছু লোক পাঠিয়ে দাও, ওদেরকে ভালো করে বুঝিয়ে দাও কী কাজ করতে হবে। আমাকে টাইম টু টাইম সব ইনফরমেশন দিবে। হুঙ্কার দিয়ে বলল। ও ওকে বস। ভয় পেয়ে কাপা কাপা সুরে বলল, মাহিরা জাহান। দেখতে আহামরি সুন্দরী না হলেও এতটা খারাপ না। মাহিরার সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে টানা টানা চোখ আর ঠোঁটের নিচে ছোট্ট তিলটা, যা দেখে যে কোনো পুরুষেরই ঘায়েল হতে বাধ্য। মাহিরার বাবা নেই, মাহিরার মাও ছোট একটা ভাই আছে। মাহিরা অনেক গরিব। মাহিরার বাবা বেঁচে না থাকায় ঘরের হাল মাহিরাকেও ধরতেই হয়। মাহিরা এবার অনার্স 2য় বর্ষে পড়ছে। মাহিরার একটা স্বপ্ন ছিল স্কলারশিপ পেয়ে বাহিরে পড়তে যাবার, কিন্তু আদৌ কি মাহিরার স্বপ্ন পূরণ হবে? মাহিরা ওর মা আর ভাই ছাড়াও অন্য একজনকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। সেটা না হয় পরেই জানতে পারবেন। মাহিরা 4-5টা টিউশনি করিয়ে কোনো রকম সংসারটা চালায়। মাহিরা আপু, আমার না নতুন একটা ব্যাগ লাগবে। আগের ব্যাগটা না ছিঁড়ে গেছে। সেটা স্কুলে নিয়ে গেলে সবাই আমার ব্যাগটা দেখে হাসাহাসি করে, আমার তখন খুব খারাপ লাগে। প্লিজ আপু, আমাকে একটা নতুন ব্যাগ কিনে এনে দেও না। ঠিক আছে ভাই, আমি তোকে একটা নতুন ব্যাগ কিনে দেব। হাসাহাসি মুখ করে বলল রান্নাঘর থেকে মাহিরার মা। নতুন ব্যাগ কেনার দরকার নেই, 2 মাসের বাড়ি ভাড়া জমে আছে। আগে সেগুলো শোধ কর, তারপর নতুন ব্যাগের চিন্তা করিস। জোরে চিল্লিয়ে বলল। ও ফাহিমের মন খারাপ হয়ে গেল এই কথা শুনে। ভাই তুই মন খারাপ করিস না, আমি তোকে নতুন ব্যাগ কিনে দেব। মাহিরার মাথা হাত রেখে বলল। ফাহিম ভালো করে বুঝতে পেরেছে মাহিরা আপু ওকে সান্ত্বনা দিচ্ছে। আপু, আমরা এত গরিব কেন? করুণ সুরে বলল। মাহিরা ফাহিমকে বুকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ছাড়ল। মাহিরা, ফাহিম খাবার খেয়ে যাস তোরা। জোরে ডাক দিয়ে বলল মাহিরা। ফাহিম খেতে চলে গেল। মা তুমি খাবে না? খাবার প্লেট সামনে নিয়ে বলল। মাহিরা, ফাহিম খাবার খেয়ে যা তোরা। মাহিরা ভালো করে বুঝতে পারছে মা না খেয়ে ওদের জন্য খাবার রেখে দিয়েছে। মা আমার খিদে নেই, তুমি খাও, আমি ঘুমাতে গেলাম। উঠে চলে গেল। মাহিরা, খেয়ে যা মা, খাবার ছেড়ে উঠতে নেই। দুঃখিত কণ্ঠে বলল। মাহিরার উত্তরে কিছু বললো না, বিছানাতে চলে গেল ঘুমাতে। রাতটা কোনোরকম পার করলো মাহিরা। সকালে কলেজে গিয়ে ক্লাস শেষ করে টিউশনি করাতে গেল। মাস শেষ হওয়াতে কিছু টাকা পেয়েছে মাহিরা। সেই টাকা নিয়ে ঘরের সদাই পাতি চাল ডাল কিনে বাসায় ফিরল মাহিরা। আপু, তুমি কি আমার জন্য ব্যাগ কিনে এনেছো? খুশি মুড়ে দৌড়ে মাহিরার কাছে এসে বলল। না ভাই, আজকে তো আনতে পারিনি, পরের মাসে ব্যাগ এনে দিব। ফাহিমের হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। মাহিরার মনটাও খারাপ হয়ে গেল ফাহিমের মুখ কালো করা দেখে। মাহিরা রান্নাঘরে এই জিনিসগুলো রেখে পেপারে চাকরির বিজ্ঞাপনগুলো পড়তে লাগলো। মাহিরা, এইভাবে আর কতদিন? আমি না হয় অন্যর বাড়িতে কাজ করি। বাকি কথা বলার আগেই মাহিরা থামিয়ে দেয়। না মা,
দরকার হলে আমি কাজ করব অন্য বাসায়, কিন্তু তোমাকে কাজ করতে দিব না মা। তুমি এই কথাটা আর বলবে না। এটা বলে জামা কাপড় নিয়ে গোসল করতে চলে গেল। তুই আর কত কষ্ট করবি রে মা? একটা বড় নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেল। ডাস নেই গ্রুপ নিহালের রুমের বড় এক জানালার থাই গ্লাসে মুখ করে দাঁড়িয়ে আছে, এক হাতে মদের গ্লাস, অন্য হাতে গান। পেছন থেকে কেউ ওর রুমে ঢুকেছে, তা নিহাল বুঝতে পেরেছে। অমন কি ইনফরমেশন এনেছো বলো? সামনের দিকে মুখ রেখেই গম্ভীর কণ্ঠে বলল, বস তো অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। আমি যে অমন সেটা কিভাবে বুঝলো? নিহাল ওমরকে চুপ থাকতে দেখে আবারও প্রশ্ন করলো, অমন আমি কিছু জিজ্ঞেস করেছি? অ্যান্সার মি। বস পরশুদিন দুবাইতে পাচার করবে জানা গিয়েছে। হকচকিয়ে বলল কথাটা। আমাদের লোকদের সব কিছু বলে দিয়েছো? গম্ভীর গলায়। জি বস, সব কিছু বলে দিয়েছি। ওরা আপনার বলা পরিশোন মতো কাজ করছে। মৃদু স্বরে বলল, গুড, গেট আউট ফ্রম হেয়ার, গো। গম্ভীর কণ্ঠে বলল। ওমর রুম থেকে বেরিয়ে গেল। নিহাল থাই গ্লাসের সামনে থেকে সরে একটা ড্রয়ারের ভেতর রাখা গানগুলো একবার চেক করে নিল। মাহিরা বিকালের টিউশনি সেরে আস্তে আস্তে রাত হয়ে গেছে ওর। রাতের খাবার সেরে ভাই আর মার সাথে কিছুক্ষণ গল্প করে শুয়ে পড়ল। দ্যাটস নাই গ্রুপ। ক্রিং ক্রিং। সকাল 11টা বাজে। পরপর 3বার ফোন বেজে বন্ধ হয়ে গেল। তারপরও ফোন রিসিভ করছে না নিহাল। আবারও ফোন বেজে উঠল। এবার ফোন বাজার শব্দে নিহাল একটু নড়চড়ে উঠল। নিহাল বিরক্তি ভাব নিয়ে ফোনটা রিসিভ করলো। নিহাল হ্যালো বলার পর অপর পাশ থেকে বলা কথাগুলো শুনে নিহালের চোখ থেকে ঘুম চলে গিয়ে রাগী ভাব ফুটে উঠল চেহারাতে। নিহাল শোয়া থেকে উঠে বসে ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। রাগে নিহালের মাথা ফুলের রগ উঠে গেছে। লেড লাইনের বডিগার্ডকে কল দিয়ে ওমরকে অফিস থেকে এক্ষুনি বাসায় আসতে বলল। বডিগার্ড ওমরকে বলা মাত্র অফিস থেকে বেরিয়ে গেল। গাড়িতে উঠে নিহালের বাসায় চলে আসে। রুমে ঢুকে দেখে নিহালের হাতে গান নিয়ে মাথা নিচু করে বিছানায় বসে আছে। ওমর ভালো করেই বুঝতে পেরেছে নিহালের রাগ চরম পর্যায়ে উঠে গিয়েছে। ওমর মনে মনে আল্লাহ আল্লাহ বলে ঢোক গিলে বলতে লাগলো, বস আমাকে ডেকেছিলেন? কাপা কাপা কণ্ঠে বলল, বাংলাদেশে যাবার জন্য টিকিট বুক করো। আমি আজই বাংলাদেশে যেতে চাই। গো ফাস্ট অ্যান্ড গেট আউট। রাগী কণ্ঠে বলল। জি বস। কাপা কাপা কণ্ঠে বলে 1 মিনিটও না দাঁড়িয়ে রুমের বাইরে বুকে ফু দিতে লাগলো। ঠাস ঠাস করে নিহালের রুম থেকে গুলির শব্দ পায়। এমনই বুঝতে পারছে নিহাল রাগের মাথায় ঘরের জিনিসপত্রগুলো গুলি করে উড়িয়ে দিচ্ছে। ওমর সেখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। নিহালের রাগ হবার কারণ বাংলাদেশে নিহালের পাঠানো লোক দ্য ইগল গ্রুপের জামাল শেখের লোক মেরে ফেলেছে, যার কারণে নিহালের প্রচুর রাগ হয়। মাহিরা আজ কলেজে গিয়ে হেড স্যারের সাথে দেখা করে স্কলারশিপের বিষয়ে কথা বলছে, কারণ মাহিরা জানতে পেরেছে ওদের ক্লাসে ফ্রি স্কলারশিপ পেয়ে অনেক ছাত্রছাত্রীরা বাইরের দেশে পড়তে গিয়েছে। মে কামিন স্যার? ইয়েস মাহিরা, কাম। স্যার একটা কথা বলার ছিল। ভেতরে এসে মৃদু স্বরে বলল। বলো, চেয়ারে বসো। চেয়ারে বসতে বসতে বলল, স্যার আমাদের কলেজ থেকে কিছু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে গিয়েছে। এই বছরেও কি যাবে ছাত্রছাত্রীরা? চেয়ারে বসতে বসতে বলল, হ্যাঁ অবশ্যই যাবে। যারা বেশি মেধাবী ও সব বিষয়ে পাশ পেয়েছে তারা এই স্কলারশিপ পায়। আমাদের কলেজে যারা গরিব বা অনেক মেধাবী তাদেরকে ফ্রিতে স্কলারশিপ দেওয়া হয়, কারণ তাদেরও স্বপ্ন আছে বাইরে পড়তে যাওয়ার। স্যার আমার তো একটা স্বপ্ন আছে স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে যাওয়ার। আমাকে কি এই চান্স দেওয়া যাবে? আমরা তো অনেক গরিব, এত টাকাও নেই বাইরে পড়তে যাবার। মন খারাপ করে বলল, মাহিরা তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি একজন মেধাবী ছাত্রী। আমরা 5 জন গরিব মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়ে বাইরে পড়ার সুযোগ করে দেব। তার মধ্যে তোমার নামটা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আসি স্যার। খুশি মনে বলল। ধন্যবাদ দেওয়ার দরকার নেই মাহিরা, এটা আমাদের কর্তব্য। স্যার আমি এখন আসি তাহলে। মাইরা হেড স্যারের কেবিন থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসা আসার সময় রাস্তায় একটা ছোট্ট গলি পার হতে হয়। সেই গলির রাস্তায় পড়ে এক অন্ধ লোক সবসময় ভিক্ষা করতে থাকে। মাইরা সেই বৃদ্ধা লোকটিকে সবসময় কিছু না কিছু খাবার কিনে দেয় যাবার সময়। আজ তার ব্যতিক্রম হলো না। মাহিরা 2টা ওয়ান রুটি ও 2টা কলা কিনে বৃদ্ধা লোকটির হাতে দিয়ে চলে আসে। দ্যাটস নাই গ্রুপ। নিহাল বাংলাদেশে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টে চলে এসেছে। গাড়ি থামিয়ে গাড়ি থেকে বডিগার্ডরা নেমে একজন বডিগার্ড এসে নিহালের গাড়ির দরজা খুলে দেয়। নিহাল গাড়ি থেকে বেরিয়ে এলো। কালো কোট পরা, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা,
হাতে দামি ঘড়ি, মুখে রাগি রাগি ভাব। নিহাল এয়ারপোর্টের ভেতর যেতে লাগলো। পেছনে ওমর ও কিছু গার্ড নিহালের পেছন পেছন যেতে লাগলো। নিহালকে দেখা মাত্রই সবাই মনের ভেতর ভয় কাজ করতে লাগলো। পুলিশরা নিহালের গ্যাংকে ভয় পায়। নিহাল বিমানের ভেতর গিয়ে বসলো। কিছুক্ষণ পর বিমানটি ছেড়ে দিল। ঘণ্টাখানিক পর শাহজালাল বিমানবন্দরে বিমানটি ল্যান্ড করলো। একে একে প্যাসেঞ্জাররা নামতে গিয়ে আটকালো পুলিশ। আগে নামা যাবে না, এখন নামবে দ্য স্নেক গ্রুপের বস নিহাল খান। নিহাল খানের কথা শুনলে পুলিশও ভয় পায়। বিমান থেকে নামার সময় সকল প্যাসেঞ্জাররা সাইড দিল নিহালকে। হেঁটে হেঁটে টার্মিনালের কাছে এলো ওরা। কালো রঙের একটা গাড়ি নিতে এসেছে নিহালকে। ড্রাইভার বের হয়ে দরজা খুলে দিল। গাড়িতে ঢুকে বসে পড়ল নিহাল। গাড়িটি সোজা নিহালের বাংলোতে যেতে লাগলো। এদিকে দ্য ইগল গ্রুপের জামাল শেখের কাছে খবর চলে এসেছে দ্য স্নেক গ্রুপ নিহাল খান বাংলাদেশে এসেছে। ও সিট, নিহাল বাংলাদেশে চলে এসেছে। টেবিলে জোরে বাড়ি দিয়ে বলল, বস, এখন কি করব আমরা? নিহালের গ্যাংয়ের লোকদের আমরা মেরেছি, এখন যদি আমাদের উপর হামলা করে? ভয়ে ভয়ে বলল, না, তার আগেই আমি নিহালকে মারবো, প্ল্যান করব। কিন্তু এখানে বসে না, আমি বাংলাদেশ থেকে জাপান চলে যাব, আর তোমরা এখান থেকে ওদের ওপর নজর রাখবি, আর আমাকে নিহালদের সব খবরাখবর দিবি। রাগী গলায় বলল কিছুটা। ওকে বস। আমাদের একজন লোক ওদের দলে পাঠিয়ে দে, আর সব কিছু বুঝিয়ে দে, যাতে ওদের সাথে এমনভাবে মিশে যায় ওকে কেউ চিনতে না পারে। তাহলে লোকচুরি গ্রুপের ইনফরমেশন সব আমি জানতে পারবো। ঠিক আছে বস। নিহাল, রাগী কণ্ঠে বলল দ্য স্নেক গ্রুপ। নিহালের গাড়ি এসে থামলো নিহালের বিশাল এক বাংলোতে। বডিগার্ড গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। নিহাল গাড়ি থেকে নেমে সানগ্লাসটা চোখ থেকে সরিয়ে কিছুক্ষণ বাংলার দিকে তাকিয়ে রইল। তারপর আবার সানগ্লাসটা চোখে দিয়ে বাংলোর ভেতর চলে গেল। হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে ওপরের রুমে চলে গেল। কোটটা খুলে বিছানার উপর রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। আম্মু, কাল না একটা চাকরির ইন্টারভিউ আছে, দেখি চাকরিটা হয় কিনা। হ্যাঁ দেখ মা, ভালো করে ইন্টারভিউটা দিবি। হ্যাঁ আম্মু, দোয়া করিও আমার জন্য, চাকরিটা যেন হয়ে যায়। হ্যাঁ মা, দোয়া করি। আচ্ছা আম্মু, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। দ্য স্নেক গ্রুপ। নিহাল বারান্দায় বসে মদ খাচ্ছে। মনের মধ্যে দিয়ে ঝড় বয়ে যাচ্ছে নীলহায়ের। এক গ্লাস শেষ করে আবার এক গ্লাস মদ ছেড়ে খেতে লাগলো। পর এক এক করে খেতে খেতে এক বোতল শেষ করে উঠে গিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় ধূপ করে শুয়ে পড়লো। আস্তে আস্তে সারা রাজ্যের ঘুম এসে ভর করলো নিহালের চোখে। তলিয়ে গেল ঘুমের দেশে। সকালে মাহিরা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লো। চাকরির ইন্টারভিউ দেওয়ার পর মাহিরা আস্তে আস্তে হেঁটে বাসায় আসার উদ্দেশ্যে রিক্সায় আসার জন্য রিক্সা ডাকলো। কিন্তু রিক্সা ভাড়া বেশি চাওয়াতে মাহিরা হেঁটে হেসেই বাটার উদ্দেশ্যে রওনা হলো। মেয়ের কাছে টাকা ছিল না বেশি, তাই মাহিরা বাধ্য হয়েই হেঁটে যেতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর ওদের বাসায় সেই গলির সামনে এসে পড়ে। গলির মোড় ঘুরতেই মাহিরা দেখতে পেল একটা লোক সেই কানা ভিক্ষুক লোকটার টাকা চুরি করছে। ভিক্ষুক লোকটা চোখ অন্ধ বলে কিছুই দেখতে পাচ্ছে না সে, তাই সে বুঝতেও পারছে না যে তার টাকা চুরি করছে এক চোর। তো এই চোরটাই সব সময় এই চাচার টাকা চুরি করে। আজকে যে তোকে কি করব আমি। চোরটার কাছে গিয়ে বলল, এই চোরটার ঘরের চোর, তুই এই গরিব লোকটার টাকা সবসময় চুরি করিস, তাই না? একটু জোর গলায় বলল। চোরটা কারো কণ্ঠ শুনতে পেয়ে পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে মাঝে হাত দিয়ে রাগি মোড়ে দাঁড়িয়ে আছে। চোর এটা দেখে একটু ভয় পেয়ে বড় একটা ঢোক গিলে দিল খিচ্ছা দৌড়। এই শালা দাঁড়া বলছি, তোর আজকে 13টা বাজিয়ে দেব। জোরে এই কথাটা বলে চোরটার পিছিয়ে দৌড়াতে লাগলো। দ্য স্নেক গ্রুপ। নিহাল ইরফানের কাছ থেকে খবর পেয়েছে দ্য ইগল গ্রুপের জামাল শেখ নিহালের দলের একজন গুপ্তচর পাঠিয়েছে দ্য স্নেক গ্রুপের সব খবর নেওয়ার জন্য। তাই সকাল হওয়ার পরপরই লোককে বডিগার্ডকে ডাকা হলো। সবাই এক এক করে লাইন ধরে দাঁড়িয়ে আছে। নিহাল আস্তে আস্তে হেঁটে আসছে লোকদের কাছে। হাতে ছিল গান, মুখে ছিল রাগী ভাব। হেঁটে এসে ওর লোকদের সামনে দাঁড়ালো। ওমর একটা চেয়ার এনে নিহালের সামনে দিয়ে একটু দূরে সরে গেল। নিহাল চেয়ারের উপর বসে বলতে লাগলো, দ্য ইগল গ্রুপের একজন লোক আমার গ্রুপে এসেছে মেহমান হয়ে। নিচ থেকে সে কি বেরিয়ে আসবে নাকি আমি? গান ঘোরাতে ঘোরাতে বলতে লাগলো। ওইখানে সব লোকরা একটু ভয় পেয়ে গেল। ওদের ভেতরে থাকা একজন লোক ভয়তে কাঠ হয়ে গেছে। তার মাথা থেকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সবাইকে চুপ থাকতে দেখে নিহালের রাগ উঠে গেল। দাঁড়িয়ে চেহারা একটা লাথি মেরে চেয়ার ভেঙে ফেললো আর জোরে জোরে বলতে লাগলো, আমার কথা কি কানে যাচ্ছে না? ভালো করে বলছি, নিজে থেকে বেরিয়ে আয়, আর না হলে আই উইল কিল ইউ।
রাগী কণ্ঠে বলল। নিহালের কথায় গুপ্তচর লোকটা আর দাঁড়িয়ে থাকতে পারল না, জোরে দৌড় দিল। নিহালের বাকি লোকগুলো এটা দেখা মাত্রই নিহাল সবাইকে বলে দিল ধরে নিয়ে আসতে। লোকটা নিহালের বাড়ি থেকে বেরিয়ে একটা অটোতে উঠলো তাড়াতাড়ি করে। অটোওয়ালাকেই জোরে চালাতে বলল। সেই অটোর পিছনে নিহালের লোকদের গাড়ি ফলো করছে। লোকটা জোরে বলল অটোওয়ালাকে তাড়াতাড়ি চালাতে। অটোওয়ালা তাড়াতাড়ি করে চালাতে গিয়ে ছোট গলির ভিতর ঢুকে যায়। নেহালের লোকগুলো গাড়ি ওতে পেছন পেছন যেতে থাকে। কিছু দূর যাবার পর অটো আর সামনে এগোতে পারছে না, কারণ সামনে আর যাবার রাস্তা নেই। এটা দেখে অটো থেকে নেমে জোরে অন্য গলিতে দৌড়তে লাগলো। পেছনে থাকা নিহালের লোকগুলো গলি থেকে বেরিয়ে দৌড়তে লাগলো। এক পর্যায়ে লোকটা দৌড়াতে পারলো না, হয়রান হয়ে মাটিতে পড়ে যায়। আর নিহালের লোকগুলো সেই লোককে চারদিক দিয়ে ঘেরাও করে নেয়। লোকটা ভয়ে জোরে জোরে ঢোক গিলতে লাগলো, ভয়েতে সারা শরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর নিহালের গাড়ি এসে থামলো সেই গলির সামনে। নিহাল গাড়ি থেকে নেমে সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। নিহালকে দেখা মাত্র সেই লোকটা জান পাখি উড়ু উড়ু করতে লাগলো। ওকে মেরে ওর লাশটা জামান শেখকে পাঠিয়ে দাও, জাস্ট কিল হিম। রাগী কণ্ঠে বলে চলে যেতে নেয়। এদিকে মাহিরা সেই চোরের পেছন দৌড়াতে দৌড়াতে সেই গলির কাছে চলে এসেছে। নিহাল যখন যেতে লাগে তখন সেই চোরটা এসে নিহালের পাশ থেকে দৌড়ে যেতে নেয়, কিন্তু কিছু দূর যাবার পর ওই লোকটার কাছে গিয়ে দুই পাশ থেকে পড়ে যায়। আর মাহিরা দৌড়ে আসার সময় নিহালের সাথে ধাক্কা খায়। নিহাল ধাক্কাকে একটু পিছিয়ে যায়। নিহালের লোকেরা এটা দেখে একটু ঘাবড়ে যায়। মাহিরা নিহালের সাথে ধাক্কা লাগাকে পাত্তা না দিয়ে দৌড়ে সেই চোরটাকার কাছে গিয়ে পড়ল। অনেক তো দৌড়িয়েছিস, এখন কোথায় যাবি? হ্যাঁ, ওই অন্ধ লোকটার টাকা চুরি করে নিয়ে গিয়ে ফুর্তি করিস? আজ তোর এমন হাল করব। জোরে একটা চড় লাগিয়ে রাগী কণ্ঠে বলে চারদিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। মাহিরা চারদিকে তাকিয়ে কিছু না পেয়ে হঠাৎ করে বডিগার্ডের হাত দিকে চোখ যায়। মাহিরা বডিগার্ডের হাতে গান দেখতে পায়। মাহিরা ছুটে গিয়ে গানটা কেড়ে নিল এবং সেই চোরটার দিকে তাক করে দাঁড়ালো। নিহালের লোকেরা এটা দেখে একটু সামনে এগিয়ে আসতে নিলে নিহাল হাতের ইশারায় থামাতে বলল। সেই চোরটা নিহালদের দেখেই ভয়ে কাঁপতে শুরু করলো, কারণ ওদের কাছে গান ছিল। মাহিরাকে গান নিয়ে আসতে দেখে আরও ভয় পেয়ে যায়। শালা, আজকে তোকে শেষ করে দেবই। তোর মতো চোর ছ্যাঁচড়া দুনিয়াতে থাকার কোনো দরকার নেই। গান নিয়ে চোরটার কাছে গিয়ে রাগী কণ্ঠে বলল, আফা, আমারে মাইরেন না, সব টাকা দিয়ে দিতেছি, এই নেন। টাকা এগিয়ে দিয়ে মাহিরার পা ধরে কাপা কাপা কণ্ঠে বলল, দে। আবার যদি এই কাজ করতে দেখি তাহলে সেদিনই হয়ে যাবে তোর শেষ দিন। মনে রাখিস কথাটা। যা এখান থেকে। জোর গলায় বলল। চোরটা দেরি করলো না, উঠে দিল দৌড়। মাহিরা একটু হেসে দিল। এটা দেখে মাহিরা হেঁটে গিয়ে সেই বডিগার্ডের কাছে গিয়ে বলল, এই নিন ভাই আপনার খেলনা পিস্তলটা। আর হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, আপনার এই খেলনা পিস্তলটা আমার আজ অনেক উপকার করেছে। এটা বলে চলে যেতে নিলে পিছু ফিরে এসে নিহালের উদ্দেশ্যে বলল, এই যে শোনেন, এভাবে সানগ্লাস পরে খাম্বার মতো সোজা হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আজ হয়তো আমি বলে বেঁচে গেলেন, আমার জায়গায় ট্রাক থাকলে সোজা উপরে পাঠিয়ে দিত আপনাকে। এই কথা বলে নিহালের সানগ্লাসটা খুলে নিহালের হাতে দিয়ে চলে গেল। নিহালও তার লোকগুলো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নিহাল এক ধ্যানে তাকিয়েছিল মাহিরার দিকে। মাহিরার কথায় নিহালের ধ্যান ভাঙল। মাহিরা যাওয়ার দিকে তাকিয়ে আছে নিহাল। লেডি কিলার। মনে মনে এটা বলে গাড়িতে গিয়ে বসলো। নিহালের গাড়ি চলার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল। নিহালের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মাহিরা সেই টাকা নিয়ে হেঁটে হেঁটে ভিক্ষুকের কাছে গেল, সাথে কিছু খাবার কিনে দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে বিছানায় থুপ করে শুয়ে পড়ল। মা, আমি আজ অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, প্লিজ আমাকে একটু ভাত খাইয়ে দিবে? চোখ বন্ধ করে বলল, দাঁড়া আসছি। আর তোর চাকরির কি খবর? ভালো। এটা বলে চুপ করে রইল। মাহিরার মা বুঝতে পেরেছে মাহিরা আজ অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তাই কোনো কথা না বলে চুপ করে মাহিরাকে খাইয়ে দিতে লাগলো। দাস নাই গ্রুপ নেহালের বাসায় এসে লম্বা একটা শাওয়ার নিল। শাওয়ার শেষ করে সাদা রঙের একটা নাইটি পরে বের হলো। চুলগুলো এক হাত দিয়ে ছাড়তে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে সকালে সেই মেয়েটার কথা ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে কি যেন ভেবে মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে শুরু করলো। নিহালের চোখে রাগী ভাব ফুটে উঠেছে। মাহিরা টিউশনি শেষ করে বাসা আসার সময় পাশের দোকানের টিভিতে খবর শুনতে পায়। আজকে সকালে দিন দাহারে এক গলিতে খুন হলো এক লোক। তদন্ত করে জানা গিয়েছে এই লোক ছিল দ্য ইগল গ্রুপের লোক। আরও জানা গিয়েছে এই লোককে মারার পিছনে বড় কোনো চক্রান্ত আছে। বাকি খবর শোনার জন্য আমাদের সাথেই থাকুন। মায়েরা এইটুকু শুনে বাসায় চলে এলো আর ভাবতে লাগলো, আচ্ছা এই লোকটাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। থাক, এত ভেবে লাভ নেই, শুয়ে পড়ি। সকালে নিহাল জামাল শেখের আস্তানা কোথায় জানতে পেরেছে, তাই দেরি না করে লোকদের নিয়ে বেরিয়ে পড়লো। রাস্তায় জ্যাম হওয়ার কারণে গাড়ি থেকে
থেমে রয়েছে। নিহালের প্রচণ্ড রাগ লাগছে। হঠাৎ করে নিহালের চোখ ফুটপাতের দিকে আটকে গেল। নিহাল দেখতে পেল সেই দিনে সেই মেয়েটা রাস্তায় ফুটপাতে 5-6 জন বাচ্চাকে খাবার কিনে দিচ্ছে। নিহাল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এটা তো সেই মেয়েটি। মেয়েটির চেহারাতে অদ্ভুত এক মায়া আছে। শিট, নিহাল, তুই এটা কি বলছিস? গার্ডস, রাস্তা ক্লিয়ার করো। নিহালের কথায় বডিগার্ডরা নেমে রাস্তার কিনারা ক্লিয়ার করে দিল। নিহালের গাড়ি সবার যাবার সময় শেষবারের মতো নিহালের সেই মেয়েটিকে দিকে তাকালো। মা, ও মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তুই হাত মুখ ধুয়ে আমি খাবার দিচ্ছি। ও আল্লাহ, আমার কাছে যদি আরও টাকা থাকতো তাহলে আমি ওই বাচ্চাদের আরও ভালো খাবার কিনে দিতাম। সারাদিন ঘুরে খাবারও পাই না সেই বাচ্চাগুলো, আর সেই বড়লোকের বাচ্চাগুলো গাড়ি দিয়ে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে যায়, বাচ্চাদের একটু সাহায্যও করে না। কি রে, কি এত বের করছিস? কিছু না। হেই মাহিরা, জিনিয়া জোরে একটা চিৎকার দিয়ে জড়িয়ে ধরলো। কেমন আছিস রে মাহিরা? যা, তোর সাথে কথা নাই। ওরে বাবালে, আমার দোস্ত দেখি রাগ করেছে। আচ্ছা সরি। মাহিরার গাল টেনে বলল, তুই যে সেই বাহিরের দেশে পড়তে গিয়েছিলি, আর কি আমার খবর নিয়েছিস? একটা কলও দেশ নাই আমাকে। অভিমানী সুরে বলল, সরি মাহিরা, তার জন্যই তো বিদেশ থেকে ফিরে সোজা তোর বাসায় চলে এসেছি। এবার তো আর রাগ করে থাকিস না দোস্ত। করুণ সুরে বলল, আচ্ছা ঠিক আছে, তুই তো দেখছি অনেক মডার্ন মেয়ে হয়ে গিয়েছিস। তা তো হবই। আচ্ছা যাই হোক, শোন, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে ফাহাদের সাথে। ও মাই গড, তাই? অবাক হয়ে বলল, হ্যাঁ বেবি, 5 বছরের রিলেশনশিপ। এরপর জ্যাজ আমার আর ফাহাদের বিয়েটা মেনে নিয়েছে। সামনের সপ্তাহেই আমাদের বিয়ে, তাই আমার বিয়ের প্রথম কাজটা আমি তোকে দিয়েই শুরু করলাম। বিয়ের কার্ড এগিয়ে দিয়ে বলল, ওয়াও, সো সুইট। কিন্তু আমি বিয়েতে যেতে পারবো না জিনিয়া। কিন্তু মন খারাপ করে বলল, না, সেটা হবে না। তোর তো আমার বিয়েতে যেতেই হবে, যেভাবেই হোক না কেন। কিভাবে আমার মতো একটা গরিব মেয়ে একজন এমপির মেয়ের বিয়েতে যাবে, সেটা মানা যায় না। মন খারাপ করে বলল কথাটা। চুপ কর, আমি কোনো কথা শুনতে চাই না। তুই যাবি তো মানে যাবি, এটা আমার শেষ কথা। কিছুটা রাগী কণ্ঠে বলল, কিন্তু কোনো কথাই শুনতে চাই না মাহিরা। ওকে। আচ্ছা, মিস্টার মাহির কেমন আছে? সে তো বিন্দাস আছে। তাই নাকি? তাকেও আমার বিয়েতে নিয়ে আসিস। ইয়াপ বেবি। দাস নেই গ্রুপ। নিহাল জামান শেখের আস্তানায় গিয়ে জানতে পারলো জামান শেখ মালয়েশিয়া চলে গিয়েছে আরও 1 দিন আগে। নিহাল এটা শুনে রেগে সেখান থেকে জামান শেখের লোকদের গুলি করে মেরে দেয়। নিহাল রেগে ফুসফুস করতে করতে বেরিয়ে এলো গোডাউন থেকে। গাড়িতে উঠে বসে গার্ডসদের বলল গোডাউনে আগুন জ্বালিয়ে দিতে। গার্ডসরাও নিহালের কথায় গোডাউনে আগুন জ্বালিয়ে দেয়। নিহাল বাসায় চলে আসে। গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে যায়। শার্ট খুলে ফেলে দিয়ে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে চলে যায়। ঝর্ণা ছেড়ে দেওয়ায় দেলে হাটে দাঁড়িয়ে থাকে নিহাল। অনেকক্ষণ শাওয়ার নিয়ে বের হয় নিহাল। ঠক ঠক। বস, আসতে পারি? ইয়েস। বস, এমপি জাফর সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে নিচে। তুমি যাও, আমি আসছি। গম্ভীর কণ্ঠে বলল। ওকে বস। নিহাল রেডি হয়ে নিচে গেল। নিহালকে দেখা মাত্রই জাফর সাহেব দাঁড়িয়ে গেল। নিহাল হাতের ইশারায় বসতে বলল। নিহাল নিচে নেমে এসে সোফায় পায়ের উপর পা তুলে বলল, বলুন মিস্টার জাফর সাহেব, আমার কাছে কি কারণে এসেছেন? গম্ভীর কণ্ঠে। আপনার কথা অনেক শুনেছি, আজ দেখলাম নিজের চোখে। আসলে আমার একমাত্র মেয়ের বিয়ে আগামী সপ্তাহে, তাই ওয়েডিং কার্ড নিয়ে এসেছি। যদি বিয়েতে আসেন তাহলে আমি খুব খুশি হব। নিচু কণ্ঠে বলল। জাফর সাহেব বললেন, বস, আপনি কি বিয়েতে যাবেন? মৃদু স্বরে বলল। নিহাল ওমরের কথায় উত্তর না দিয়ে উপরে চলে গেল। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। এই কয়দিনে নিহালের লোকরা জামাল শেখের কালো কাজের গোডাউনে বিনাশ করে দিয়েছে দ্য ইগল গ্রুপ। না না, আমি নিহাল, তোকে আমি ছাড়বো না। জোরে জোরে চিৎকার দিয়ে বলল। বস, আপনি শান্ত হন। না, আমি শান্ত হতে পারছি না। নিহাল আমার সব শেষ করে দিয়েছে। রাগী কণ্ঠে বলল। বস, আপনি বাংলাদেশে যাবেন? না শিয়াম, তুমি আমাকে নিহালের সব খবরাখবর দিবি, কোথায় যাই, কি করে, A to Z। রাগী গলায় বলল। রাতে দ্য স্নেক গ্রুপ। ওকে বস। বস, কাল কি এমপির এর মেয়েকে বিয়ের ফাংশনে যাবেন আপনি? মৃদু স্বরে। জানি না।
দ্য ইগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছো? গম্ভীর কণ্ঠে বলল। না বস, এখনো কোনো খবর পাইনি। তুমি এখন আসতে পারো। গম্ভীর কণ্ঠে বলল। ওমর চলে গেল। নিহাল বিছানায় শুয়ে পড়ল। সকালে, মা প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। মাহিরা খাবার খেয়ে চলে গেল জিনিয়াদের বাসায়। আজ জিনিয়ার বিয়ের বউ ভাতের অনুষ্ঠান। মাহিরা আজ সাদা রঙের একটা লেহেঙ্গা পরেছে, হালকা সাজ, চুলগুলো ছেড়ে দিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে মাহিরাকে। মাহিরা জিনিয়াদের বাসায় চলে এসেছে। ওয়াও, আমার বেস্টুকে আজ অনেক সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তোকে আজ অনেক সুন্দর লাগছে মাহিরা। কত? আচ্ছা চল, তোকে আমার দুলাভাইয়ের কাছে নিয়ে যাই। মাহিরা জিনিয়াকে নিয়ে নিচে এলো। স্টেজের উপরে উঠে জিনিয়াকে ফাহাদের পাশে বসিয়ে দেওয়ার আগেই মাহিরা গিয়ে ফাহাদের পাশে বসে পড়ল। সেখানে সবাই এটা দেখে হেসে দিল। দাঁড়া, আমি আগে একটু বসে নেই ডিয়ার দুলাভাইয়ের পাশে, তারপর তুই বসিস। হাসি দিয়ে বলল। জিনিয়া মাহিরার কাণ্ড দেখে কথা শুনে হেসে দিল। জিনিয়া অনেকবার ওঠাতে বললে মাহিরাকে, কিন্তু মাহিরা সেই বসেই আছে চুপটি করে। কিছুক্ষণ জোরাজুরি করার পর মাহিরা উঠে গেল। এতক্ষণ দূর থেকে দুইটা চোখ মাহিরার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। মাহিরা সেটা বুঝতেও পারল না। মাহিরা, কি হয়েছে? মাহিরা, আমি আমার ফোনটা আমার রুমে ভুলে রেখে এসেছি, প্লিজ একটু এনে দিবি? আচ্ছা যাচ্ছি। মাহিরা স্টেজের থেকে নেমে সোজা উপরে চলে গেল। জিনিয়ার রুম থেকে ফোনটা নিয়ে আসার সময় হঠাৎ করে কে যেন মাহিরার হাত জোরে টান দিয়ে এক অন্ধকার রুমে মুখ চেপে ধরলো। মাহিরা মুখের থেকে হাত সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু চুল পরিমাণও নাড়াতে পারলো না হাতটা। মাহিরা আরও ছোটাছুটি করতে লাগলো। মাহিরা ছোটাছুটি দেখে ওই অপরিচিত লোকটা মাহিরার কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল, হেই লেডি কিলার, এত ছোটাছুটি করছো কেন? তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নেই, শুধু একটাই কথা বলতে চাই। ফার্স্ট যেদিন তোমাকে দেখেছিলাম ব্যাড ড্রিম ভেবে ভুলে গিয়েছিলাম। দ্বিতীয় দিন যখন দেখেছিলাম তখন না দেখার ভান করে চলে গিয়েছিলাম। কিন্তু আজ আমি কি মনে করে চলে যাব বা ভুলে যাব? তোমার ওই মায়াবী কাজল কালো চোখ আমাকে পাগল করার জন্য যথেষ্ট। তোমার ওই গোলাপি ঠোঁটের হাসি মাতাল করে দেয় আমাকে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ঠোঁটের নিচের এই ছোট তিলটি, যেটাকে মন চায় বারবার ছুঁয়ে দেই। অনেক স্মার্ট মেয়েরা আমার পিছনে লাইন দিয়ে আছে, আমি কোনো মেয়েকে পাত্তা দেই না, বাট তোমার মতো একটা সাধারণ মেয়েকে আমি। বাকি কথা বলার আগেই থেমে গেল। লাস্টবারের মতো বলছি, আমার সামনে আর পড়বে না। যদি আমার সামনে আবার পড়ো তাহলে আমাকে তোমার জীবন থেকে কেউ সরাতে পারবে না। আমি যেটা বলি সেটাই করি, মাইন্ড ইট। শেষের কথাটা রাগী কণ্ঠ বলে মাহিরাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে রুম থেকে অচেনা লোকটি বেরিয়ে গেল। মাহিরা মাটিতে পড়ে যাওয়াতে এসে হাতে একটু ব্যথাও পেল, কিন্তু সেটাকে পাত্তা নিয়ে দৌড়ে বের হয়ে চারপাশ দিকে সেই অচেনা লোকটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। আরে সেই অচেনা লোকটা কোথায় গেল? একটু আগেই তো এই রুম থেকে বের হলো, কোথায় হারিয়ে গেল? কি বলল লোকটা? 3 বার নাকি আমাকে দেখেছে, আমাকে নাকি ধুর ধুর ধুর। লোকটা একটা সাইকো, যত সব সাইকো লোক। হাতেই ব্যথা পেয়েছি, এত জোরে কেউ ধাক্কা দেয়? আমার হাত, সাইকো একটা। এটা বলে মাহিরা হাত ধরে নিচে নেমে এলো। কিছুক্ষণ আগে নিহাল বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। ওমর, আমার ব্ল্যাক কার্ডটা বের করো। গম্ভীর গলায়। ওকে বস। 10 মিনিট পর ওমর এসে বলল, বস গাড়ি রেডি আছে, আপনি এখন আসতে পারেন। নিহাল ওর রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছে। নিহাল আজ কালো রঙের একটা কোট, সাদা রঙের কালো প্যান্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ঘড়ি, চোখে কালো রঙের সানগ্লাস, পুরোই মাফিয়া কি। নিহাল নিচে নেমে এসে ব্ল্যাক কালারের গাড়িতে উঠে বসে। নিহাল ড্রাইভারের উদ্দেশ্যে বলল, গো। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো সেন্টারের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেল বিয়ের অনুষ্ঠানে। এমপি নিহালকে দেখা মাত্রই খুশি হয়ে যায়, ছুটে যায় নিহালের কাছে। নিহাল গাড়ি থেকে বের হওয়ার পর সবাই হা করে তাকিয়ে আছে নিহালের দিকে। আমার মতো গরিবের বাড়িতে অনুষ্ঠানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আসলে কোনো সমস্যা হয়নি তো আপনার? হাসি দিয়ে বলল, না। এটা বলে ভিতরে চলে গেল নিহাল। এমপি সাহেব নিহালকে স্টেজের সামনে সোফায় বসতে দেয়। নিহাল সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমপি সাহেব নিহালের সাথে কথা বলতে থাকে, কিন্তু নিহালের কথায় পাত্তাই দিচ্ছে না। হঠাৎ করে নিহাল কিছু মেয়ের কথায় আওয়াজ শুনতে পেল। সামনে তাকিয়ে দেখে নিহাল আর চোখ সরাতে পারে না।
একজনের ওপর চোখ আটকে যায় নিহালের। নেশা ভরা চোখে তাকিয়ে আছে নিহাল। মেয়েটির দুষ্টুমিগুলো ভালো লাগছে নিহালের। যখন দেখলো মেয়েটি সেখান থেকে চলে যাচ্ছে, তখন নিহালও পিছু নিয়ে উপরে গিয়ে সেই অন্ধকার রুমে নিয়ে যায় মেয়েটিকে। তারপর তো সব জানেনি। নিহাল ওপর থেকে নেমে আর দেরি করলো না, সোজা গাড়ির কাছে এসে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাসে চলতে বলল। ড্রাইভারও দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে বাসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওমর এই ব্যাপারে কিচ্ছু খটকা লাগলো। নিহালের বাসায় এসে গাড়ি থেকে নেমে সোজা ওপরে চলে যায়। কোট খুলে ফেলা টেবিলে রাখা মদের বোতল থেকে মদের গ্লাসে ঢেলে খেতে শুরু করে। একটার পর একটা প্যাক খেতেই থাকে। পুরো এক বোতল শেষ করে জোরে চিৎকার করে ওমরকে ডাক দিতে লাগলো। ওমর। ওমর নিহালের ডাক শোনা মাত্রই ওপরে তাড়াতাড়ি এসে গেল। হুড়মুড়িয়ে রুমের ভিতর ঢুকে পড়লো। জি বস, আমাকে ডেকেছেন? মৃদু স্বরে বলল। ইমিডিয়েটলি দুবাইয়ের টিকিট বুক করে রাখো, কাল সকালে আমি দুবাই যাব। গো নাও। রাগী কণ্ঠে। কিন্তু বস, এখন এর কাজ তো। বাকি কথা বলার আগেই নিহাল থামিয়ে দেয়। যেটা বলা হয়েছে সেটা করো গো। রাগী কণ্ঠে। ওকে বস। ওমর চলে যায় নিচে। নিহাল আবার পুরোদমে মদ খেতে শুরু করলো। মাহিরার বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। জামা কাপড় চেঞ্জ করার সময় মাহিরার চোখ যায় ঠোঁটের নিচে তিলটার ওপর। আসলেই কি আমার এই তিলটা এত সুন্দর? ওই ছেলেটা তো তাই বলল। কে ওই ছেলেটা? কোথায় আমাকে আগে দুবার দেখেছিল? ধ্যাৎ, আমি কেন এগুলো ভাবছি? যেখানে মন চায় সেখানে দেখুক গা, আমার তাতে কি? ধুর। কিরে, বাথরুমে বসে কার সাথে বকবক করছিস? হ্যাঁ, আমার এইচবির সাথে। মা জোরে চিল্লিয়ে বলল। পাগলি মেয়ে। মাহিরা ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়লো। দাস নেই গ্রুপ। এদিকে নিহাল কোনোভাবেই ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করেই মাহিরার মায়াবী মুখখানা ভেসে উঠছে ওর চোখের সামনে। টেবিল থেকে উঠে এসে বিছানায় থুপ করে শুয়ে পড়ে বিড়বিড় করে বলতে লাগলো। আমি মেয়েদের ঘৃণা করি, কিন্তু তোমাকে দেখে আমার মনের ভিতরে ঘৃণা জন্মায়। বাকি কথা বলার আগেই ঘুমের দেশে পাড়ি দিল নিহাল। সকালে ওমরের ডাকে ঘুম ভাঙলো নিহালের। নিহাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা সেরে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। মা, আজ আমার আসতে একটু দেরি হবে। কেন? আমি আজ কলেজে যাব না। সেদিন যেই অফিসে ইন্টারভিউ দিয়েছি সেখানে যাব, চাকরিটা হয়েছে কিনা সেটা জানার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস মা। আচ্ছা। মাহিরা একটা রিক্সা নিয়ে সেই অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যাবার পর জ্যামের কারণে বসে রয়েছে মাহিরা। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু জ্যাম ছাড়া নামগন্ধ দেখতে না পেয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো সেই অফিসের উদ্দেশ্যে। নীলের গাড়ি জ্যামে আটকা পড়েছিল, তাই এয়ারপোর্টে আসতে একটু দেরি হয়। নেহাল ফোনে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে কথা বলছিল। কথার ফাঁকে নেহাল বলল, ওমর ভিতরে গিয়ে টিকিটগুলো চেক করিয়ে রাখো। এটা বলে আবার কথা বলে ব্যস্ত হয়ে পড়লো নিহাল। হঠাৎ করেই কে যেন এসে নিহালকে জোরে টান দিয়ে দূরে নিয়ে যায়। দূরে যাওয়ার সাথে সাথে ধুম করে একটা শব্দ হয়। নিহালও সেই মেয়েটি দূরে ছিটকে পড়ে। আওয়াজটা আসছিল নিহালের গাড়ি থেকে। নিহালের গাড়িতে আগুন লেগে পুরোই ব্লাস্ট হয়ে যায়। নিহাল বুঝতে আর বাকি থাকে না যে গাড়িতে কারা যেন বোম লাগিয়েছিল। চারদিকে হই হয়ে পড়ে যায়। সব লোকজন ছোটাছুটি করতে থাকে। এক এক করে ফায়ার সার্ভিস এসে গাড়ি লাগানো আগুন নেভানোর জন্য। নিহাল উঠে যেতে নিলে সামনের দিকে চোখ যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মেয়েটির দিকে। মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছে। নিহাল শোক সরিয়ে মেয়েটিকে ডাকতে লাগলো। এই মেয়ে, এই। গম্ভীর কণ্ঠে মেয়েলির গাল ধরে ডাকতে লাগলো, কিন্তু মেয়েটির কোনো রেসপন্স পেল না। ওমর দৌড়ে নিহালের কাছে এসে বলতে লাগলো, বস, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? উত্তেজিত কণ্ঠে বলল, আমি ঠিক আছি। এই মেয়েটাকে এখনই হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো, কুইক। জি বস। ওমর একজনকে কল দেওয়ার সাথে সাথে 4টা গাড়ি এসে হাজির হলো। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ছিল। নিহাল সেই মেয়েটিকে কোলে উঠিয়ে অ্যাম্বুলেন্সে শুইয়ে দিল। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও গো। নিহালের কথা শোনা মাত্রই গাড়ি স্টার্ট দিল। এয়ারপোর্ট থেকে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। নিহালকে চারদিক দিয়ে মিডিয়া পুলিশ ঘেরাও করে আছে। বডিগার্ড না নিহালের কাছে কাউকেই ঘেঁচতে দিচ্ছে না। নিহাল কালো রঙের গাড়িতে উঠে হসপিটালে যাওয়ার কথা বলল। কিছুক্ষণ পর হসপিটালে পৌঁছে মায়েরাকে একটা কেবিনে নিয়ে ট্রিটমেন্ট করতে লাগলো। নিহালের গাড়ি এসে থামলো সেই হসপিটালের সামনে। বডিগার্ড গাড়ির দরজা খুলে দেওয়ার পর নিহাল গাড়ি থেকে নেমে লিফট নিয়ে ওপরে যেতে লাগলো। লিফট থেকে বেরিয়ে সেই মেয়েটি কেজে রাখা কেবিনে চলে গেল। নিহালকে দেখা মাত্রই ভয়ে সব ডাক্তাররা নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। নিহাল কেবিনের ভেতর গেল। বডিগার্ডরা বাইরে দাঁড়িয়ে আছে। নিহাল সোফায় বসে মেয়েটির দিকে তাকিয়ে আছে। কে তুমি? কেন বারবার আমার সামনে আসছো? আমি যে তোমার কাছ থেকে দূরে যাবার জন্য এই কান্ট্রি থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আজ তুমি যদি আমাকে না বাঁচাতে, তাহলে হয়তো নিহাল খান মানে এই মাফিয়া কিংয়ের নামও নিশানা মুছে যেত পৃথিবী থেকে। মনে মনে বলল নিহাল।
বস মৃদু স্বরে। ওমরের ডাকে নিহালের ধ্যান ভাঙলো। বলো। বস আপনার গাড়িতে বম লাগিয়েছে দ্য ইগল গ্রুপ এর লোক। ওরা আপনাকে মারার প্ল্যান করছিল। বাট সাকসেসফুল করতে পারেনি, তাই তো? রাগী কণ্ঠে। জি বস। কাপা কাপা কণ্ঠে বলল, জামান শেখের ব্যবস্থা আমি পরে করছি। এই মেয়েটার ডিটেলস? গম্ভীর কণ্ঠে। জি বস, এই ফাইলে মেয়েটির সব ডিটেলস আছে। সবুজ রঙের একটা ফাইল এগিয়ে দিয়ে বলল। নিগাল ফাইলটা নিয়ে খুলে পড়তে লাগলো। মাহিরা। নামটা বলে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। পিটপিট করে চোখ খুলে তাকে চারপাশে ভালো করে দেখতে লাগলো মাহিরা। আস্তে আস্তে মাসের হাত দিয়ে উঠে বসলো। আমি এখানে কেমন করে এলাম? এটা কোথায়? দেখে তো মনে হচ্ছে অনেক বড় ভিআইপি হসপিটাল, কিন্তু এখানে কে নিয়ে আসলো আমাকে? কি যেন হয়েছিল? ও হ্যাঁ, গাড়িতে বোম লাগিয়েছিল। যে লোকটাকে আমি বাঁচিয়েছিলাম সেই লোকটাই বা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না আমি। আস্তে করে নিচে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটার সামনে কালো কোট পরা বড় 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। তারা আমাকে দেখে বলল, ম্যাম, আপনি বাইরে আসবেন না, ভিতরে গিয়ে বসুন। আমি বসকে ইনফর্ম করে দিচ্ছি আপনার জ্ঞান ফিরেছে। মৃদু স্বরে বলল। এই বসটা আবার কে? মনে মনে। আমি উত্তরে কিছু না বলে ভেতরে চলে গেলাম। বিছানার উপরে বসে জোরে জোরে পা দুলাতে লাগলাম। কিছুক্ষণ পর কেবিনে একটা লোক প্রবেশ করলো। দেখতে বেশ হ্যান্ডসাম, ড্যাশিং, মারাত্মক ধরনের সুন্দর একজন, একদম হিরো হিরো দেখায়। তাতে আমার কি? আমি তাকে দেখে পা দুলানো বন্ধ করে বসা থেকে উঠে চুপ করে দাঁড়িয়ে আছি। আর ওই লোকটা আমার সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় তা মনে পড়ছে না। আঙুল জাগিয়ে বলল, মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো। রাস্তায় ট্রাক, সানগ্লাস, খাম্বা। টেডি স্মাইল দিয়ে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো সেই লোক যে কিনা রাস্তায়। আচ্ছা যাই হোক, আমি এখানে কেন, আর আপনি এবার এখানে কি করছেন? প্রকোচকে জিজ্ঞেস করলো। আজকে তুমি যাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ সেই লোকটি আমি। ও, আপনি তাহলে সেই লোক। আচ্ছা, তারপর কি হয়েছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে করার দরকার নেই মাহিরা। গম্ভীর স্বরে। হায় হায়, আপনি আমার নামও জানেন? অবাক হয়ে বলল, মাহিরা, তুমি কিভাবে জানলে আমার গাড়িতে বোম ছিল? রাস্তায় জ্যাম লাগার কারণে আমি যখন রিক্সা থেকে নেমে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছোট বাচ্চা রাস্তা পার হয়ে যাবার সময় রাস্তার মাঝখানে পড়ে যায়। আমি যখন সেই বাচ্চাটাকে ধরে তুলতে যাই, তখন আমার চোখ যায় ব্ল্যাক রঙের একটা গাড়ির দিকে। সেখানে একটা লোক লুকিয়ে মাথা নিচু করে সেই গাড়ির নিচে কি যেন একটা লাগিয়ে চলে যায়। আমার সেই লোকটার হাবভাব ভালো লাগছিল না বলে আমি বাচ্চাটাকে ওপারে পৌঁছে দিয়ে সেই গাড়িটার কাছে যেতে লাগি, কিন্তু তখন ওই ব্ল্যাক কালারের গাড়িটা ছেড়ে দেয়। আমি দৌড়ে গাড়িটার কাছে যেতে চাই, কিন্তু গাড়িটা অনেক জোরে চালিয়েছিল। তাই আমি ব্যর্থ হয়ে একটা ট্যাক্সি নিয়ে সেই গাড়ির, মানে আপনার গাড়িটার পিছু নেই। আপনার গাড়ি এয়ারপোর্টের সামনে থেমে গেল। আমিও তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ করে ওই লোকটার দিকে চোখ যায়, যে লোকটা আপনার গাড়িতে বোম লাগিয়েছিল। আমার সন্দেহ ঠিক ছিল ওই লোকটা কিছু একটা গন্ডগোল আছে। তাই আমি ভাড়া দিয়ে এক প্রকার দৌড়ে আপনার কাছে গিয়ে আপনাকে সেই গাড়ির কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথেই কি হলো তা তো জানেনি। এরপর আমার কিছু মনে নেই। আর আপনাকে কারা মারতে চেয়েছিল তা আমার নামই বা কিভাবে জানলেন? জিজ্ঞাসা দৃষ্টি তাকিয়ে। সেটা তোমার না জানলেও চলবে। ধন্যবাদ তোমাকে আমার জীবন বাঁচানোর জন্য। গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা, আমি এখন বাসায় যাব, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমার। বাহিরে আমার গাড়ি আছে, সেই গাড়িতে গিয়ে বসো। আমার লোক তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবে। গম্ভীর কণ্ঠে বলে সোফা থেকে উঠে যেতে নিলে মাহিরা বলে উঠল, আমি একাই যেতে পারবো, আপনাকে তো কষ্ট করতে হবে না। নিচু স্বরে বলল, বেশি কথা বলা আমি পছন্দ করি না, যেটা বলছি সেটা করো, যাও। মাহিরা কিছু না বলে নিচে গিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। নিহাল অন্য গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাহিরাকে তার বাসায় পৌঁছে দিল নিহালের লোক। মাহিরা বাসার ভেতর যাওয়ার সময় মাহিরার মা প্রশ্ন জুড়ে দিল, কিরে মাহিরা, তোর এত দেরি হলো কেন? সে সকালে বেরিয়েছিস আর দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, তুই এখন এলি বাসায়? মা, আমি তো আগেই বলেছি আজ আমার ফিরতে একটু দেরি হবে, তাই আর কি। এতে এত রাগ হওয়ার কি আছে মা? মানে তুই এখন বড় হয়েছিস, দেরি করে বাসায় ফিরলে আমার যে বড় চিন্তা হয় রে মা। আমাকে নিয়ে এত চিন্তা করো না, এখন 2টা খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে অনেক। আচ্ছা। দ্য ইগল গ্রুপ। ও নো, আমার প্ল্যান এবারও সাকসেস হলো না।
জোরে ফুলেরটা ভেঙে দিয়ে বলল, বস আপনি এত উত্তেজিত হবেন না, নিহালকে মারার অন্য প্ল্যান করব আমরা। তোমরা কি মনে হয় পরে প্ল্যানটা সাকসেস হবে? অবশ্যই বস, আমি সব ব্যবস্থা করতেছি। নিহাল কিভাবে বেঁচে গেল শিয়াম? একটা মেয়ে নিহালকে বাঁচিয়েছে। সে মেয়েটার ডিটেলস খুঁজে বের করো, শেষ করে দাও। ওর জন্য আমার প্ল্যানটা সাকসেস হলো না। ওকে বস, আমি আমাদের লোককে বলে দিচ্ছি। দাস নাই গ্রুপ। নিহাল মদের গ্লাস হাতে নিয়ে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছে মাহিরার কথা। মাহিরা, আমি তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছি, কিন্তু এখন আর এটা সম্ভব নয়। তোমাকে আমার রাজ্যের রানী বানাবো, কোথাও হারিয়ে যেতে দেব না আমি তোমাকে। তুমি হবে আমার প্রথম ও শেষ ভালোবাসা। লাভ ইউ মাহিরা, লাভ ইউ ফর এভার। সকালে মাহিরা কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে। গেটের সামনে এসে মাহিরা থমকে যায়। মাহিরা দেখতে পায় কালকে সেই 5 জন লোক বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। মাহিরা হেঁটে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি এখন এইখানে? আমি তো এখনো টিউশনির টাকা হাতে পাইনি, এবারের ভাড়া দিতে একটু দেরি হবে। মৃদু স্বরে মাথা নিচু করে বলল, আরে মা, ভাড়া নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমাকে বাসা ভাড়া আর দিতে হবো না। কেন আঙ্কেল, কি হয়েছে? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে এই যে সাহেব গো, দেখতেছ তাদের বস এই তোমাকে বাসা ভাড়া দিয়ে দিছে আর কইছে তোমাকে থেকে যেন বাসা ভাড়া না নেই। মাহিরা এই কথা শুনে বডিগার্ডের কাছে গিয়ে বলল, দেখুন, দয়া দেখাতে আসবেন না, আমি আপনাদের সাহায্য নিতে চাই না। আপনারা আপনাদের বসকে গিয়ে বলে দেন এই মাহিরা কখনোই কোনো উপকারের বিনিময়ে টাকা সাহায্য নেয় না। আঙ্কেল, তাদের টাকার কোনো দরকার নেই, আমি 3 দিন পর আপনার বাসা ভাড়া দিয়ে দিব। এই কথা বলে চলে যেতে নিলে বডিগার্ডের কথায় থেমে যায়। ম্যাম, আপনাকে কলেজে পৌঁছে দেবো আমরা আমাদের গাড়িতে করে, আপনি আমাদের গাড়িতে বসুন। গাড়ির গেট খুলে বলল, একবার বলেছি কান দিয়ে যাচ্ছে না নাকি? আপনারা প্লিজ চলে যান। ম্যাম, আপনি যদি আমাদের গাড়িতে না গিয়ে রিক্সায় করে যান, আর এই কথা বস জানতে পারলে আমাদের চাকরি থাকবে না। আর আপনার সেফটির জন্য বস আমাদেরকে এই আদেশ দিয়েছে। প্লিজ ম্যাম, আপনি আমাদের সাথে চলুন। আমি আমার নিজের সেফটি মতো চলতে পারি, সেটা নিয়ে আপনাদের বসের মাথা না ঘামালেও চলবে। এই কথা বলে মাহিরা সেখান থেকে চলে যায়। বডিগার্ডের কথায় নিহালকে জানিয়ে দিয়েছে। নিহাল এই কথা শুনে অনেক রেগে যায়। মাথা ঠান্ডা করে বডিগার্ডদের মাহিরার উপর নজর রাখতে বলে। মাহিরা কলেজ শেষ করে হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে কলেজ থেকে বেরিয়ে পড়ল। কিছু দূর আসার পর হঠাৎ করে মাহিরার সামনে এসে সাদা রঙের একটা গাড়ি থেমে যায়। মাহিরা 1 পা পিছিয়ে যায়। গাড়ি থেকে 4-5 জন লোক মাহিরার সামনে এসে দাঁড়ালো। আপনারা কি চান? আমার পথ থেকে সরে দাঁড়ান। প্রকোচকে জিজ্ঞেস করলো, তোকে আমাদের সাথে করে নিয়ে যেতে এসেছি। তাই নাকি? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলে আসুন আমাকে নিতে। হাসি দিয়ে বলল। সেই লোকগুলো এক কথা শুনে একটু অবাক হলো। 2 জন লোক মাহিরাকে ধরতে আসার আগেই মাহিরা কেয়ারটেকের মতো হাসি দিয়ে বলল। সেই লোকগুলো এই কথা শুনে একটু অবাক হলো। 2 জন লোক মাহিরাকে ধরতে আসার আগেই মাহিরা ক্যারেটের মতো হাত ভাঁজ করে দুইটাকে 2টা ঘুষি দিল। লোক 2টা 2 পা পিছিয়ে যায়। মাহিরার গলার ওড়না কোমরে ফালা করে বেঁধে নিয়ে ক্যারেটে স্টাইলে দাঁড়িয়ে আছে। ওরা এটা দেখে চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে। পরের 2 জন লোক মাহিরাকে ধরতে আসার পর মাহিরা 2 জনকে 2টা কিল দিল। লোক 2টা কিছুতে দূরে সরে গিয়ে পড়ল। প্রথম 2 জন লোক আবার মাহিরাকে ধরতে আসতে নিলে মাহিরা তাদের কাছে 4-5-6 ক্যারেটে মাইর দিয়ে কাবু করে ফেললো তাদের। বাকি 2 জন লোক মাহিরার কাছে আসতে সাহস পাচ্ছে না। ভয়ে ভয়ে সেই 2 জন লোক মাহিরার কাছে আসার সাথে সাথেই মাহিরা ওর পা দিয়ে তাদের মিটারে 2টা কিক দেয়। সেই লোকগুলো জোরে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। পরে 2 জন লোকের ভেতর থেকে একজন গান বের করে মাহিরার দিকে তাক করে। মাহিরার দিকে জোরে হেসে দেয়। আরে বলো, এটা তো খেলনা গান, এটা দিয়ে আমাকে ভয় দেখাতে পারবি না। আরে পুলিশ কাকু আপনি? এই কথা বলে এদের পেছনে তাকায়। ওই লোকগুলো মাহিরার কথা সত্যি মনে করে পেছনে তাকায়। এই সুযোগে মাহিরা হাতের গানটি ছিনিয়ে নেয় এবং তাদের সামনে তাক করে বলল, এবার গানের কেরামতি দেখাতে পারলে নেও বাচ্চা, ছটফট করে বলে ফেলো তো দেখি তোমাদের কোন দামরায় পাঠাইছে আমার হাইজ্যাক করতে। মুচকি হাসি দিয়ে বলল। লোকগুলো এই কথা শুনে দেরি করলো না, গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। ওই দাঁড়া, কই যাস? দাঁড়া বলছি, আর না হলে গান দিয়ে শ্যুট করে দেব। কে শুনে কার কথা? গাড়িতে উঠে বসে জোরে টান দিয়ে সেখান থেকে চলে গেল। হারামিগুলো আসছে আমাকে হাইজ্যাক করতে। আরে শোন, আমি হলাম ক্যারাটের মাস্টার, আমাকে হাইজ্যাক করার কথা ভাবা তো দূর, মাথায়ও আনবি না, মনে থাকে যেন। জোরে চিল্লিয়ে বলল। এখন এই খেলনা গানটা কি করব? হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দেই। মাহিরা গান ডাস্টবিনে ফেলে দিয়ে
বাসায় চলে গেল। এতক্ষণ মাহিরার মারামারিগুলো নিহালের বডিগার্ডরা দেখছিল। এই দৃশ্য ভিডিও করে রেখেছে বডিগার্ডরা। দ্য স্নেক গ্রুপ। বস এই ভিডিওটা একটু দেখুন। অন করো। গম্ভীর কণ্ঠে বডিগার্ড ল্যাপটপে ভিডিওটা অন করে নিহালের সামনে ধরল। নিহাল এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। ভিডিও শেষ হবার পর এক চিলতে হাসি ফুটে উঠল নিহালের ঠোঁটে। এখন তোমরা আসতে পারো, গম্ভীর স্বরে বলল। ওকে বস। বডিগার্ডরা সবাই রুম থেকে বেরিয়ে গেল। মাহিরা, আগে জানতাম তুমি একজন লেডি কিলার, বাট এখন তো দেখছি তুমি একজন লেডি মাফিয়া। অনেক সাহস তোমার, ভয়কে জয় করতে জানো তুমি। তোমাকে আমার প্রয়োজন মাহিরা। জামান শেখ, তুই কার কলিজায় হাত দিয়েছিস সেটা তুই জানিস না। তোর অবস্থা আমি নাজেহাল করে দেব। রাগী গলায় বলল দ্য ইগল গ্রুপ। ছি ছি ছি, একটা মেয়ের সাথে ওরা পেরে উঠলো না, এটা আমি কিভাবে মানবো? বস। জামাল শেখ থামিয়ে দেয়। চুপ করো, অনেক তো বড় বড় কথা বলেছিলে, সামান্য একটা মেয়েকে ওরা মারতে পারলো না। কেমন লোক ঠিক করেছো? হ্যাঁ, ধমকের সুরে বলল। বস আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখছি। তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, না যা করার আমাকেই করতে হবে। রাগী গলায় বলল। মাহিরা বাসায় এসে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসেছে। হঠাৎ করে মাহিরার গেটে কে যেন নক করলো। আরে আল্লাহ, এখন আবার কে আসলো? উঠে গিয়ে গেট খুলে দিল। গেট খুলে দেখে সেই লোকগুলো দরজার পাশে দাঁড়িয়ে আছে, হাতে বড় একটা ফুলের তোড়া, গিফট পেপার মোড়ানো, মাঝারি আকারের একটা বক্স। আপনারা এখানে কেন এসেছেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। ম্যাম, এই বক্স আর ফুলের বুকে বক্স আপনাকে দিতে বলেছে, এই নিন। মাহিরা সামনে ধরে বলল। মাহিরা বক্সটা হাতে নিল, খুলতে লাগলো। পেছনের পেপারগুলো খুলে বক্সের ঢাকনা সরিয়ে দেখলো একটা মোবাইল ফোন। ফোনের ব্যাক কভারের পেছনে সুন্দর করে একটা অক্ষর লেখা ছিল এন। বাহ, ফোনটা তো অনেক সুন্দর, কিন্তু আমি এত দামি জিনিস ব্যবহারে অভ্যস্ত নই। আপনি এটা ফেরত নিয়ে যান। বক্স সহ ফোনটা এগিয়ে দিয়ে বলল। প্লিজ ম্যাম, এই ফোনটা আপনি রাখুন, বস আপনার জন্য এটা পাঠিয়েছে। আমি এটা নিতে পারবো না, আপনার বসকে এটা বলে দিন। এখন আপনারা আসতে পারেন। এই কথা বলে দরজা বন্ধ করে দিল। যত সব। মাহিরা আবার বিছানার উপর গিয়ে পড়তে বসলো। কিছুক্ষণ পর আবার দরজায় নক করলো। আবার কে আসলো? উঠে দরজা খুলে দেখে সেই লোকগুলো দাঁড়িয়ে আছে। আপনারা আবার কি চান? ম্যাম, আপনার সাথে আমাদের বস কথা বলবে, এই ফোনটা নিন। ফোনটা এগিয়ে দিয়ে বলল। মাহিরা মনে মনে ভাবছে একবার নিবে নাকি নিবে না। মাহিরা হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কানের কাছে ধরে বলল। হ্যালো। হেই মাই লেডি মাফিয়া, তোমার কি আমার দেওয়া গিফট পছন্দ হয়নি? মুচকি হাসি দিয়ে বলল। দেখুন, আমি বাকি কথা বলার আগেই নিহাল থামিয়ে দেয়। ওয়েট মাহিরা, ফোনের ভিতরে কিভাবে দেখব? যদি কিছু দেখাতে চাও তাহলে চলে আসো আমার কাছে। বাঁকা হেসে বলল। মাহিরার এই কথা শোনা মাত্রই বুকের ভেতর ধুক করে উঠল। কিছু না বলে ফোনটা কেটে বডিগার্ডের হাতে দিয়ে দরজা জোরে লাগিয়ে দরজার সাথে হালান দিয়ে দাঁড়িয়ে জোর জোর নিঃশ্বাস নিতে লাগলো। কি হয়েছে মাহিরা, কে এসেছিল? কেউ না। এটা বলে পাশের রুমে চলে গেল। ছি ছি ছি, লোকটা কত বাজে। আমি ভেবেছিলাম ভালো, কিন্তু না, একে একটা শিক্ষা দিতেই হবে। আর বুঝতে পেরেছে মাহিরা একটু লজ্জা পেয়েছে, তাই বাঁকা এসে মদের গ্লাসে নিয়ে থাই গ্লাসের সামনে দাঁড়ালো। সকালে মাহিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার জন্য বাইরে বের হয়ে অবাক হয়ে যায়। মাহিরা চারদিকে তাকিয়ে হাও হয়ে যায়, কারণ চারদিকে ফুলের বুকে রাখা অনেক রকমের ফুল ছিল। মাহিরার চোখ বড় বড় হয়ে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিরার খুব ভালো লাগছিল। মাহিরার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো। হঠাৎ করে এই মুখের হাসি ভাবনা সরিয়ে ভাবতে লাগলো কে দিয়েছে এই ফুলগুলো। চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। আরে, এই ফুলগুলো এখানে কে রেখেছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। ডানে বামে তাকিয়ে বলল। হঠাৎ করে মাহিরার চোখ যায় একটা ফুলের বুকের দিকে। সেই ফুলের বুকেটার কাছে গিয়ে বুকেতে হাত দিয়ে দেখলো। এটাতে তো কিছু লেখা আছে। জাস্ট ফর ইউ মাই মাফিয়া কুইন নিহাল। তার মানে এই ফুলগুলো সেই লোকটা, মানে নিহালের লোকেরা এখানে রেখে গিয়েছে। ও গড, দরকার নাই আমার এই ফুলের। এটা বলে সব ফুল মাটিতে ফেলে দিয়ে ইচ্ছে মতো লাফিয়ে পাড়াতে লাগলো। সব ফুল পা দিয়ে চাপটা করে দিল মাহিরা। যা, কাম খাতাম হুয়া। বলো নাই কয়া নাই, ফুল দিয়ে গেছে। যত সব ফালতু লোক। এই কথা বলে মুখ বাঁকিয়ে কলেজ যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লো। এতক্ষণ মাহিরার সব কাণ্ড দেখছিল নিহাল। ফুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা মাহিরার চোখে পড়ে নাই। মাহিরার হাসি মাখা মুখ দেখে নিহাল খুব খুশি হলো। লাস্টের কথাগুলো মাহিরা ফুলের ওপর পড়া দেওয়াতে ক্যামেরা ভেঙে যায়। এই বাকিটুকু আর দেখতে পায়নি।
নিহাল ভালো করে বুঝতে পেরেছে মাহিরা ফুলগুলো নিচে ফেলে উড়াধুরা বাড়িয়েছে। নিহাল এটা ভেবে বাঁকা হাসলো। মাহিরা কলেজ ছুটির পর রিক্সার জন্য বাইরে অপেক্ষা করছিল। হুট করে মাহিরার কম দামি নোকিয়া ফোনটা বেজে উঠল। ক্রিং ক্রিং। হ্যালো ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুই কেমন আছিস রে? ভালো। তা কি মনে করে কল দিলেন? কোনো দরকার ছিল ভাইয়া? হ্যাঁ, তুই কি জাতীয় ক্রীড়া পরিষদে একটু আসতে পারবি? হ্যাঁ, অবশ্যই আসবো। এখন আসছি আমি। ঠিক আছে, তুই আয়, আমি রাখছি। আচ্ছা ভাইয়া। মাহিরা জাতীয় ক্রীড়া পরিষদের গিয়ে কাজ শেষ করে বাজারে যায় কিছু সদাই বাজার করতে। ভাই, আমাকে একটু টমেটো আর আলু দেন। কত হয়েছে ভাইয়া? দোকানদারের উদ্দেশ্যে বলল। আপা, আপনার টাকা দিতে হবে না, আপনার যা যা লাগে সব নিয়ে যান। হাসি দিয়ে বলল। কিন্তু কেন ভাইয়া? আমি তো এগুলো টাকা দিয়েই কিনতে চাই, তাহলে আমার কেন টাকা দিতে হবে না? কারণ আপনার টাকা একজন দিয়ে দিছে আর কইছে আপনার কাছ থেকে যেন কোনো টাকা না নেই আমি। কে দিয়েছে টাকা? অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল। এটা আমি কইতে পারি না, তবে হেরা বিরাট বড় লোক মানুষ। পরনে কালো কোট ছিল। মাহিরার বুঝতে বাকি থাকে না ওরা কারা ছিল। মাহিরা কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে মাছের দোকানে। ভাইয়া, এই ইলিশ মাছটার দাম কত? আফা, আপনার মাছ কয়টা লাগবো সেটা কন, আপনার কাছ থেকে টাকা নিমু না আমি। কন আফা, কয়টা লাগবো আপনার? মাহিরা ভালো করে বুঝতে পারছে এখানেও নিহালের লোকগুলো টাকা দিয়ে রেখেছে। মাহিরা রাগ করে সেখান থেকে চলে যায় বইয়ের দোকানে, কিন্তু বই কিনতেও পারে না, সেখানে অগ্রিম টাকা দিয়ে রেখেছে নিহালের লোক। মাহিরার আগে গজগজ করতে করতে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে আর এক কাণ্ড। নিহালের লোকেরা ওদের বাসায় ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, নতুন বক্স খাট আরও অনেক জাতীয় জিনিস পাঠিয়েছে। মাহিরা এগুলো দেখে ওর মাকে জিজ্ঞেস করলো, আম্মু এগুলো কে পাঠিয়েছে? মা, তুই এসেছিস? দেখ না মা, 10-12 জন লোক এসে ট্রাক ভরে আমাদের ঘরে এগুলো রেখে যায়। আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছুই বলেনি আমাকে। মাহিরা এই কথা শুনে অনেক রাগ হয়। মাহিরার আম্মুর কথা শুনে কিছু না বলে গেটের বাইরে চলে যায়, কিন্তু বাইরে কেউ নেই। ওই লোকগুলো কই? ওদের আজ রাগি গলায়, এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোন। মৃদুস্বরে ডাক দিয়ে একটা ফোন মাহিরার দিকে ধরলো। মাহিরা একটু ঘাবড়ে গেল। এই লোকটা কোথায় ছিল? এতক্ষণ তো এখানে ছিল না, তবে কোথা থেকে বের হলো তারা? মনে মনে বলল। ম্যাম, আপনার ফোন। মাহিরা ধ্যান ভাঙলো বডিগার্ডের ডাকে। মাহিরা কাপা কাপে হাতে ফোনটা কানে ধরলো। হ্যালো। হেই মাই কুইন, তুমি কি আমাকে খুঁজছো? মুচকি এসে বলল। দেখো, মানে আপনি যা করছেন সেটা কিন্তু ভালো হচ্ছে না। রাগী কণ্ঠে বলল। কুল মাই কুইন, তুমি এত কষ্টে থাকবে সেটা আমি কি করে মেনে নেই বলো? এগুলো তো ছোটোখাটো জিনিস, তার চেয়ে দামি হচ্ছ তুমি। আমি চাই না তোমার কোনো কষ্ট হোক মাই কুইন। বাঁকা হেসে বলল। দরকার নেই আপনার জিনিস, আর আমি আপনার কুইন না। আমাকে আমার মতন থাকতে দিন। নিয়ে যান আপনার এই জিনিসপত্র, আর একবার যদি আপনার লোক আমার পিছু নেয় তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। ঝাড়ি দিয়ে ফোন কেটে জোরে একটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। চলে যান এখান থেকে, আপনাদের জিনিসপত্র সব নিয়ে যান। দরকার নেই আপনাদের জিনিসপত্র, যান বলছে আমার সামনে থেকে। জোরে চিল্লিয়ে বলল। বডিগার্ডরা ভয়তে 1 মিনিটও না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। দাস নেই গ্রুপ। এদিকে মাহিরের কথা শুনে নিহালের রাগ উঠে গেছে। ফোন কাটার সাথে সাথে নিহাল ঘরের সব জিনিসপত্র ভাঙতে শুরু করেছে। ওমর ভয়তে টেবিলের নিচে লুকিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলেছ? তুমি জানো না আমি কে? আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই মাহিরা। জোরে চিৎকার দিয়ে বলল। মাহিরার সব জিনিসপত্রগুলো ঘরের বাইরে ফেলে দিল। কাজ শেষ করে বিছানায় ধুপ করে বসে পড়ল। মাহিরার মা মাহিরার পাশে এসে মাথায় হাত দিয়ে বলল। মাহিরা, মাথা ঠান্ডা কর মা, মেয়েদের এত রাগ করতে নেই মা। মাহিরার মাথায় হাত বোলাতে বোলাতে বলল। মাহিরা নিজের উপর রাগ কন্ট্রোল করতে না পেরে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে পাগলি, কান্না করিস কেন? কান্না থামা, এবার থামা বলছি। চোখের পানি মুছে দিয়ে বলল। মাহিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, ওই লোকগুলো কারা? আর আমাদেরই বা এত দামি জিনিসপত্র কেন দিল বল মা? মাহিরা সেই দিনের সব ঘটনা ওর মাকে বলল। তার মানে ওই ছেলেটা তোকে ভালোবেসে ফেলেছে, তার জন্য এত কিছু করেছে? কিসের ভালোবাসা? এটাকে তুমি ভালোবাসা বলছো? এটা শুধু টাকার খেলা। এটাকে কোনো দিক দিয়েও ভালোবাসা বলে না মা। তুমি এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবা না। মারে, তোকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে।
এখন আবার নতুন করে কোন মুসিবত শুরু হলো জীবনে? মা, জীবনে মুসিবত আসবেই, সেটাকে জয় করে সামনে এগিয়ে যেতেই হবে। হেরে গেলে তো আর চলবে না। মা, যেটা ভালো মনে করিস সেটাই কর, কিন্তু সাবধানে করিস মা। মাথা ঠান্ডা করে সব কাজ করবি। মাথায় হাত দিয়ে বলল, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। এবার যাও, আমাকে ভাত খাইয়ে দাও। মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয় যা। আচ্ছা। দ্য স্নেক গ্রুপ। নিহাল থাই গ্লাসের সামনে মদের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হাত থেকে রক্ত ঝরছে। নিহালের সেদিকে কোনো খেয়াল নেই। ভাঙচুর করার সময় কাচের কোনা লেগে নিহালের হাত কেটে যায়। ওমর পিছন থেকে ডাক দিল মৃদু বস। স্বরে, হোয়াট? গম্ভীর কণ্ঠে। বস, আপনার হাতের থেকে রক্ত ঝরছে। যদি হাতটা একটু ড্রেসিং করে বেঁধে নিতেন তাহলে খুব ভালো হতো। মৃদু স্বরে বলল, সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। কাল থেকে মাহিরার পিছনে আরও লোক লাগিয়ে দাও। আর হ্যাঁ, মাহিরা যেন এটা জানতে ও বুঝতে না পারে। রাগী গলায় বলল নিহাল। ঠিক আছে বস। এটা বলে চলে যেতে নিয়ে নিহাল ওমরকে ডাক দেয়। ওমর, কাল আমি মাহিরার কলেজে যাব, সব ব্যবস্থা করে রেখো। গম্ভীর কণ্ঠে। ওকে বস। ওমর চলে যায়। নিহাল সেখানে দাঁড়িয়ে মদ খেতে থাকে। মনের ভিতর রাগ জমে থাকে। নিহাল সকালে মাহিরের কলেজে যাবার জন্য বাইরে বের হয়ে দেখে আজ কিছুই নেই। দেখে কিছুটা খুশি হলো। আস্তে আস্তে হেঁটে কলেজে পৌঁছে গেল। ক্লাস শেষ করার সময় হেড স্যার মাহিরাদের ক্লাসরুমে এসে উপস্থিত হলো। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। আজ তোমাদের সাথে একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব। সে আমাদের কলেজের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য অনেক টাকা ডোনেশন দিয়েছে। তোমরা হয়তো দ্য স্নেক গ্রুপ এর নাম শুনেছ। হ্যাঁ, সেই গ্রুপ এর বস এবং লিডার নাম নিহাল খান। সে আমাদের কলেজে একজন অতিথি হয়ে এসেছে। নিহালের নামটা শুনে মাহিরার রাগ হয়। ক্লাসরুমে নিহাল এসে উপস্থিত হলো। মাহিরা নিহালকে দেখে মাথা নিচু করে বসে আছে। ক্লাসরুমে ঢোকার সাথে সাথে নিহালের নজর যায় মাহিরার উপর। হাই বয়েজ অ্যান্ড গার্লস। নিহালের দিকে সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। এত হ্যান্ডসাম, ড্যাশিং, স্মার্ট ছেলেদিকে তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। মাহিরা আস্তে করে পেছনের গেট দিয়ে বাইরে বের হয়ে যায়। কেউ এটা না দেখলেও নিহালের চোখ এটা এড়ালো না। নিহাল ঠিক দেখতে পেয়েছে মাহিরা পেছনের গেট থেকে পালিয়ে গেছে। যাক, ভালো হয়েছে পালিয়ে এসেছি। বুঝতে পারছি আজকে আর ক্লাস করতে পারবো না। চাই লাইব্রেরি থেকে ঘুরে আসি। মাহিরা লাইব্রেরিতে পা রাখার সাথে সাথে কেউ ওর হাত থেকে বন্ধ ক্লাসরুমে নিয়ে যায়। মাহিরা একটু অবাক হয়ে যায়। নিহাল মাহিরাকে ক্লাসরুমে নিয়ে এসে দুই বাহু ধরে বলে, আমাকে ইগনোর করছো? রাগ দেখাচ্ছ আমাকে? মাহিরা নিহালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনি কি ইগনোর করব কেন? আর রাগী বা দেখাবো কেন? আপনি আমার বেস্ট ফ্রেন্ড হন না? আপনি আমার বিএফ হন না? আপনি আমার হাজব্যান্ড হন না? তাহলে কেন আপনাকে আমি ইগনোর বা রাগ দেখাবো? নিহাল মাহিরাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, লিসেন মাহিরা, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি যে জিনিসের উপর নজর দেই সেটা নিজের করে ছাড়ি, আপোষে না হয়ে ছিনিয়ে নেই। তোমার ভালোবাসার প্রয়োজন নেই আমার। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার করে ছাড়বো যে কোনো উপায়ে। তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। যেখানেই যাবে এই নিহাল খানকে দেখতে পাবে। আই ওয়ান্ট টু ইউ। আই এম ইয়োর মাফিয়া কিং অ্যান্ড ইউ আর মাই মাফিয়া কুইন। মাইন্ড ইট। এক নিঃশ্বাসে বলে মাহিরাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা নিহালের যাওয়ার দিকে তাকিয়ে রাগীর লুক দিয়ে তাকিয়ে আছে। মাহিরার আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে বাসায় যাওয়ার জন্য কলেজ থেকে বেরিয়ে পড়ে। মাহিরা বাইরে বের হওয়ার পর নিহালের বডিগার্ডরা এসে মাহিরার পথ আটকায়। মাহিরা বডিগার্ডের দিকে রাগী চোখে তাকায়। এমনভাবে তাকায় বডিগার্ডরা মাহিরার রাগী লোক দেখে ভয় পেয়ে পাশে চেপে যায়। মাহিরা সেখান থেকে চলে যায়। পিছনের গাড়িতে বসে নিহাল এটা দেখে বাঁকা হাসে। মাহিরা, এটাই তো আমি চাই। তোমাকেও ভয় পাবে সবাই, ঠিক আমার মতো। মাই মাফিয়া কুইন। বাঁকা এসে বলল। মাহিরা বাসায় এসে গোসল করার জন্য বাথরুমে চলে যায়। অনেকক্ষণ পর গোসল সেরে বের হয়। কিরে মাহিরা, আজ এত সময় পর্যন্ত গোসল করলি যে? এমনি। এটা বলে খাবার না খেয়ে শুয়ে পড়ে। মাহিরার মা ভালো করে বুঝতে পেরেছে মাহিরা রেগে আছে, তাই মাহিরাকে আর ডাক দিল না। মাহিরা ঘুম থেকে উঠে খাবার খেয়ে পাশের বাড়ির ছাদের উপরে যায় ছোট ছোট কিছু ছেলে মেয়েকে ক্যারাটে শেখাতে। মাহিরা বাচ্চাদেরকে ক্যারাটে শেখানোর সময় মাহিরার কাছে একটা চিঠি আসে। কি? জানি না মিস, নিচে থেকে আমি যখন উপরে আসছিলাম তখন এই চিঠিটা একটা মেয়ে দিয়েছে। মাহিরা বাচ্চাটার কাছে কথা শুনে ছাদ থেকে উকি দিয়ে দেখে নিহালের বডিগার্ডরা একটা ছেলেকে মারছে। মাহিরা বুঝতে পারছে বিষয়টা।
তাই দৌড়ে নিচে নেমে বডিগার্ডের হাত থেকে ছেলেটাকে বাঁচায়। এটা বাবু? এই আপনারা কি পাগল হয়ে গেছেন? এইভাবে কেউ কাউকে মারে নাকি? জোর গলায় বলল। ম্যাম, এই ছেলেটা আপনাকে লাভ লেটার দিয়েছে, তাই। বাকিগুলো বলার আগেই বডিগার্ডকে থামিয়ে দেয়। চুপ করেন। লাভ লেটার দিয়েছে তো কি হয়েছে? এতে আপনাদের এত সমস্যা কিসের? ওয়েট, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনাদের বসকে গিয়ে বলেন আমার পিছু ছেড়ে দিতে। আমি অন্য একজনকে ভালোবাসি। আঙুল জাগিয়ে বলল। বডিগার্ডের এই কথা শুনে ভয় পেয়ে যায়। এই কথা যদি বস জানতে পারে? মনে মনে, কি হয়েছে? আপনারা চলে যান এখান থেকে। ধমকের সুরে বডিগার্ডরা চলে গেল সেখান থেকে। আর এই যে রোমিও, আজকে যে কেলানি খেয়েছেন তা পরের বার কি আমার পেছনে ঘুরবেন? না না, ভুল হয়েছে আমার, আর পিছনে ঘোরাবো না। এটা বলে দিল দৌড়। মাহিরা রকির দৌড় থেকে হাসতে শুরু করলো। এই ছেলেটার ছন্দগুলো ভালোই লাগে। মাহিরা বাচ্চাদের কারাটে শিখিয়ে বাসায় এসে বিছানায় শুয়ে পড়লো। হুট করে মাহিরা বাটন ফোনটা বেজে ওঠে। মাহিরা শোয়া অবস্থায় ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ইয়োর মাফিয়া। গম্ভীর গলায় মাহিরা ঠাস করে শোয়া থেকে উঠে বসে। ফোনটা সামনে এনে নাম্বারটা দেখে আবার কানে দেয়। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? এই নিহালের দ্বারা সব পসিবল। এটা তো জাস্ট একটা নাম্বার। বাঁকা এসে বলল। মাহিরার এই কথা শুনে ফোনটা কাটতে নিলে নিহাল বলল। ফোন কাটবে না মাহিরা? কেন কাটবো না? 100 বার কাটবো, 1000 বার কাটবো। এটা বলে ঠুস করে ফোন কেটে অফ করে রাখলো। নিহাল ফোনটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেললো। মাহিরা, বারবার তুমি আমাকে রাগিয়ে দাও। আমি চাই না তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি। ওমর, ওমর। জোরে নাম ধরে ডাকতে লাগলো। ওমর নিচে বসে জুস খাচ্ছিল। নিহালের ডাক শুনে বড় একটা বিষম খেলো। মাথায় হাত দিয়ে বাড়ি দিতে লাগলো। জুসের গ্লাস রেখে দৌড়ে ওপরে চলে গেল। জি বস, আমি এসে গেছি। কাপা কাপা গলায় বলল। মাহিরা বলেই থেমে যায় নিহাল। কিছুক্ষণ চুপ থেকে বলল। দ্য ঈগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছো? গম্ভীর কণ্ঠে। জি বস, জামান শেখ তার ডান হাত সিয়ামকে বাংলাদেশে পাঠাচ্ছে আপনাকে মারার জন্য। সিয়ামকে এয়ারপোর্ট থেকেই উঠিয়ে নিয়ে আসো আমার কাছে। ঠিক আছে বস, কাল সকালের ফ্লাইটে বাংলাদেশে আসছে সিয়াম। সেখান থেকে উঠিয়ে নিয়ে পুরনো গুডাউনে নিয়ে যাব বস। ক্যান ইউ গো নাও? ওমর রুম থেকে বেরিয়ে গেল। নিহাল রকিং চেয়ারে বসে মদ খেতে থাকে। সকালে মাহিরার আজ ক্যারাটে ট্রেনিংয়ের জন্য একটা খেলার মাঠে যায়। মাহিরার সাথে আরও কিছু ছেলে পেয়েছিল। মাহিরা ক্যারাটে পোশাক পরে আছে, কোমরে ব্ল্যাক বেল্ট বাঁধা। শুধু মাহিরা নয়, সবাই ক্যারাটে পোশাক পরা। শিশির ভাইয়া, আপনি শুরু করবেন নাকি আমি শুরু করব? তুমি দেখাও ওদের। মাহিরা ক্যারাটে শেখাতে লাগলো ওদের। দাস নাইট গ্রুপ। ক্রিং ক্রিং। হ্যালো বস, কাজ হয়ে গেছে, আপনি চলে আসেন গুডাউনে। টুটু। নিহালের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। নিহাল রেডি হয়ে গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে নিহাল পৌঁছে গেল সেই গোডাউনে। গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভিতর চলে গেল। ভিতরে যাওয়ার পর ওমর একটা চেয়ার এনে দিল নিহালের সামনে। নিহাল পায়ের ওপর পা রেখে বসলো। সিয়াম অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে হাত পা বেঁধে রয়েছে। নিহালের হাতের ইশারায় সিয়ামকে জাগাতে বলল। ওমর এক বালতি পানি এনে সিয়ামের ওপর ঢেলে দেয়। সিয়াম লাফ দিয়ে উঠে বসে। সামনে তাকিয়ে নিহালকে দেখে ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে। নিহাল ওর কোডের ভেতর থেকে গানটা বের করে বলল। আমাকে মারার প্ল্যান করেছিলি? ইউ নো, এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? ভাই ভাই, দয়া করে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দে প্লিজ ভাই, প্লিজ। কান্না সুরে বলল। ওমর, ওর মুখ বেঁধে ফেলো। রাগী গলায় ওমর সিয়ামের মুখ বেঁধে দিল। সিয়ামের মুখ দিয়ে গোগানের আওয়াজ বের হচ্ছে। নিহালের গোগানের আওয়াজ শুনে ভীষণ রাগ হয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গান দিয়ে শুট করে দেয় সিয়ামকে। 4-5টা বুলেট সিয়ামের বুকে মাথায় গেঁথে যায়। রক্তে সারা ফ্লোর ফেসে যায়। হঠাৎ করে কিছু একটা পড়ার আওয়াজ পায় নিহাল। সেদিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ওমর, দেখো এখানে কে ছিল? গম্ভীর কণ্ঠে। জি বস, দেখছি। ওমরও সেখানে কিছু বডিগার্ড নিয়ে দেখতে যায়, কিন্তু ওরা কাউকেই দেখতে পায় না। বস, সেখানে কেউ ছিল না। লাশটা পার্সেল করে জামান শেখকে পাঠিয়ে দাও। রাগী গলায় এই কথা বলে গোডাউনের বাইরে চলে যায়। গাড়িতে বসে সেখান থেকে বাসায় চলে যায় নিহাল। এদিকে মাহিরা দৌড়তে দৌড়তে শিশিরের কাছে চলে যায়। মাহিরাকে এইভাবে দৌড়াতে আসতে দেখে শিশির জিজ্ঞেস করে। কি হয়েছে মাহিরা, এভাবে দৌড়াচ্ছ কেন? মাহিরা কিছুক্ষণ চুপ থেকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো। শিশির ভাই, আপনি আমার সাথে আসুন, আপনার সাথে কথা আছে। দ্রুত গতিতে বলল। আচ্ছা ঠিক আছে, যাব, তার আগে তুমি শান্ত হও। আপনি আগে আসুন। এটা বলে শিশিরের হাত ধরে আড়ালে নিয়ে গেল। আরে কি করছো মাহিরা, এবার বলো কি হয়েছে? ভাইয়া,
আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমি যখন আপনার ফোন নিয়ে সামনের মাঠটায় গিয়ে সেলফি তুলতে শুরু করি, ঠিক তখন 3টা কালো রঙের কার আসতে লাগলো। আমি কারটা দেখে তেমন পাত্তা দিলাম না, কিন্তু সেই কারের উপর লেখা ছিল স্নেক। আমি আবারও সেই কারের দিকে তাকালাম, তখন ভালো করে দেখলাম সেই গাড়িতে স্নেক গ্রুপ লেখা ছিল। আমি আড়ালে চলে গেলাম, সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম সব কিছু। সেই গাড়িটা একটু দূরে একটা পুরনো গোডাউনের সামনে থামলো। আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল, তাই আমি সেই গোডাউনের পেছনের দিকে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো নিহাল খান। তাকে দেখে আমার সন্দেহটা আরো বেড়ে গেল। নিহাল খান গাড়ি থেকে নেমে গোডাউনের ভেতরে চলে গেল। আমি সেই গোডাউনের পেছন থেকে গেট দিয়ে আস্তে করে ভেতরে প্রবেশ করি। ভেতরে গিয়ে দেখি একটা লোককে চেয়ারে সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে। আমি এটা দেখে একটু অবাক হই। যখন দেখলাম নিহাল খান তার কোর্টের ভেতর থেকে গান বের করলো, তখন আমি তোমার ফোনের ভিডিও অন করে সব ভিডিও করতে শুরু করি। নিহাল খান সেই লোকটাকে মারার কথা বলে, আর সেই লোকটা অনেক আকুতি মিনতি করে, কিন্তু নিহাল খান সেটা পাত্তা না দিয়ে লোকটার বুকে মাথায় শুট করে দেয়। লোকটা সেখানেই মারা যায়। আমি এটা দেখে তখন ভয় পেয়ে যাই। সেখান থেকে তাড়াহুড়ো করে চলে আসতে নিলে আমার পায়ে বেঁচে একটা কাঁচের বোতল পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে তোমার কাছে ছুটে আসি। এই দেখো সেই ভিডিও। এক নিঃশ্বাসে বলে ফোনটা শিশিরের হাতে দিল। মাহির শিশিরের চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেল। শিশির ভিডিও দেখে মাহিরাকে বলল, দেখো মাহিরা, যা দেখেছো সব ভুলে যাও। এটা তোমার জন্য ভালো হবে। আর এই ভিডিওটা ডিলিট করে দাও। ভয়জনক কণ্ঠে বলল, ভাইয়া তুমি এটা কি বলছো? ওই নিহাল খান একটা নিরীহ মানুষকে আমার চোখের সামনে খুন করেছে, আর তুমি সেটা ভুলে যেতে বলছো? কিছুটা জোর গলায়। হ্যাঁ বলছি, কেননা তুমি যাকে দেখেছো খুন করতে যে কোনো সাধারণ মানুষ না। সে দুবাইয়ের মাফিয়া কিং নিহাল খান। শুধু দুবাই না, মালয়েশিয়া, জাপান, লন্ডন এই দেশগুলোতেও মাফিয়া কিং নামে পরিচিত নিহাল খান। তাকে সবাই অনেক ভয় পায়। সে যখন এই বাংলাদেশে আসে তখন এই অনেক লোকের মৃত্যুর খবর শুনতে পায় সবাই, আর তাদেরকে নিহালেই মারে। কেন মারে, কী কারণে তাদের মারে সেটা কেউ জানে না। তুমি আমার কথা শোনো, এই ভিডিওটা ডিলিট করে দাও আর সব কিছু ভুলে যাও। এটাই তোমার জন্য ভালো হবে। না ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না। সে যত বড়ই মাফিয়া কিং হোক না কেন, আমি তার নামে পুলিশের কাছে মামলা করবই। নিহাল খান একটা নিরীহ মানুষকে খুন করেছে, এই জন্য তার শাস্তি হওয়ার দরকার। আমি পুলিশের কাছে যাব। এই কণ্ঠে বলল, মাইরা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি একটা মেয়ে, আর তোমার পরিবারের কথাটা একবার ভাবো। তোমার এই ভুল পদক্ষেপের জন্য তোমার ও তোমার পরিবারের ক্ষতি করতে পারে নিহাল খান। প্লিজ মাহিরা, এগুলোতে জড়াতে যাবে না। করুণ কণ্ঠে বলল, ভাইয়া তুমি আমাকে বাধা দিও না, এগুলো বলে ভয় দেখিও না। আমি যেটা বলেছি সেটাই করব, তাতে তুমি আমাকে সাপোর্ট করো আর না করো। এটা বলেই মাহিরা চলে যেতে নিলে শিশার থামিয়ে দেয়। দাঁড়াও মাহিরা, আমিও তোমার সাথে যাব। এরা শিশির ভাইয়ের কথা শুনে একটু খুশি হলো। মাহিরা ও শিশির ওরা একসাথে থানায় চলে গেল। থানায় গিয়ে এসিপি জিহান হোসেনের সাথে কথা বলেছে। হ্যাঁ বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? স্যার, আমি একটা কেস ফাইল করতে এসেছি। হ্যাঁ বলুন, কি কেস ফাইল করতে এসেছেন? মার্ডার, চুরি, নিখোঁজ? বাকিটা বলার আগেই মাহিরা বলে, মার্ডার। আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত বলুন। বলার আছে, এই ভিডিওটা দেখুন স্যার। মাহিরা সেই ভিডিও অন করে এসিপি জিসানের কাছে দিল। এসিপি জিসান ভিডিও দেখা মাত্রই তার চেহারাতে ভয় ছাপ ফুটে উঠেছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে। ভিডিওটা দেখার পর এসিপি জিহান তার সামনে রাখা পানির গ্লাসটা সব পানি খেয়ে নিল এক নিঃশ্বাসে। মাহিরা ও শিশির ভালো করে বুঝতে পেরেছে এসিপি জিসান ভয় পাচ্ছে। স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ, আপনারা একটু বসুন, আমি একটু আসছি। এই কথা বলে চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে গেল। বাইরে গিয়ে আবার ফিরে এসে বলল, আচ্ছা, আপনার নামটা কি? মাহিরের উদ্দেশ্যে বলল, মাহিরা। নাম শুনে আবারও বাইরে এলো এসিপি। মাহিরের মনে একটু সন্দেহ জেগেছে। দ্য স্নেক গ্রুপ। নিহালের গাড়ি ওর বাংলোতে প্রবেশ করলো। তখনই নিহালের ফোন বেজে উঠল। স্ক্রিন ক্রিং। বস, আপনার ফোনে এসপি জিহান কল দিয়েছে। ফোন নিহালের কাছে এগিয়ে দিয়ে বলল। নিহাল ফোনটা হাতে নিল। হ্যালো বস, একটা মেয়ে আপনার খুন করার ভিডিও শ্যুট করে আমার কাছে নিয়ে এসেছে কেস ফাইল করতে। ভয়ে ভয়ে বলল,
নিহালের এই কথা শুনে মাথার রগ ফুলে উঠেছে। হোয়াট ইজ দ্য গার্লস নেম? মাহিরা। আই এম কামিং নাও। এটা বলে ফোন কেটে দিল। ওমর গাড়ি ঘুরিয়ে থানায় চলো, গম্ভীর কণ্ঠে। ওকে ড্রাইভার, গাড়ি ঘোরাও, থানায় চলো। মাহিরা, স্যার আপনি কি কেস ফাইল করবেন না? ওয়েট করুন। আমাদের দেরি হয়ে যাচ্ছে স্যার, একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। একটু অপেক্ষা করতে হবে আপনাদের। এসিপি জেসনের কথা শেষ করে তার কেবিনে এসে বসলো। মাহিরা ও শিশির কিছুই বললো না। প্রায় ঘন্টাখানিক পর নিহালের গাড়ি থামলো থানার সামনে। গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে গেল। নিহালকে দেখে সবাই ভয় পেয়ে যায়। নিহাল এসিপি জেসনের কেবিনে প্রবেশ করলো। আসুন বস, আসুন। দাঁড়িয়ে বলল। মাহিরা ও শিশির পেছনে তাকিয়ে দেখলো নিহাল এসেছে। ওরা দুজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। শিশির ভয় পেয়ে মাহিরার ডান হাত ধরে ফেলে। মাহিরা কিছুই বললো না। মাহিরা নিহালকে দেখে রেগে যায়। নিহাল ভেতরে এসে মাহিরা ও শিশিরের সামনে সোফাতে বসে। নিহাল খেয়াল করেছে ওই ছেলেটা মাহিরার হাত ধরেছে। নিহালের রাগ আরও বেড়ে যায়। নিহাল নিজেকে শান্ত রাখলো। নিহাল হাতের ইশারায় সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল। সবাই কেবিন থেকে বের হয়ে যাওয়ার পর মাহিরা ও শিশির বাদে। মিস মাহিরা, আপনি নাকি আমার নামে মার্ডার কেস করতে এসেছেন? গম্ভীর গলায়। হ্যাঁ এসেছি। আপনি একটা নিরীহ মানুষকে খুন করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে মিস্টার নিহাল খান। নিহালের এই কথা শুনে বাঁকা হাসলো। তাই নাকি? আপনার তো দেখছি অনেক সাহস। বাঁকা হেসে বলল। আমার সাহসের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি একটা খুনি। আপনার সাথে আমার কথা বলতেও ঘৃণা করে। উঁচু গলায়। শাট আপ মাহিরা, গলা নামিয়ে কথা বলো। তুমি কার সাথে কথা বলছো সেটা তুমি জানো না? বসা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল। আমি জানি আমি কার সাথে কথা বলছি। একজন খুনি, যার কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। একজন মানুষ নামের জানোয়ারের সাথে কথা বলছি, যে শুধু মানুষ খুন করতেই পারে। মাহিরা। চিৎকার দিয়ে মাহিরার কাছে যায়। মাহিরা কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায়। নিহালের হাত মুঠ করে চোখ বন্ধ করে নাক কন্ট্রোল করতে থাকলো। কেস করবে আমার নামে, তাই না? আমিও দেখতে চাই তোমার এই কেস ফাইল কোন এসিপি করে ও কোন থানায় করা হয়। দরকার হলে আরও উপরে যাও, কিন্তু তোমার এই কেস ফাইল কেউ করবে না। আই ওয়ান্ট টু সি হোয়াট ইউ ক্যান ডু। ক্যান নট এ কিউরিসিটি অ্যান্ড মি বিকজ আই এম এ ডেঞ্জারাস মাফিয়া কিং নিহাল খান, মাইন্ড ইট। চিৎকার দিয়ে বলে কেবিন থেকে বেরিয়ে গেল। মাহিরা শিশির ভয় পেয়ে গেল নিহালের কথায়। শিশির মাহিরাকে বলতে লাগলো। প্লিজ মাহিরা, আমি হাত জোর করে বলছি, যে নিজের ক্ষতি করতে যাবে না। এই সব ঝামেলায় নিজেকে জড়িও না। তোমার ভাই ও আম্মুর কথা একবার ভাবো। তুমি ছাড়া ওদের আর কেউ আছে? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে ওদের কি হবে বলো? একবার না হয় ভাবো তাদের কথা। করুণ কণ্ঠে বলল। মাহিরা কিছুই বললো না, সোজা থানা থেকে বেরিয়ে এলো। শিশিরও মাহিরার পেছন পেছন কেবিন থেকে বেরিয়ে এলো। ভাই আমি বাসায় যাচ্ছি, নিচু স্বরে বলল। শিশির মাহিরাকে আর কিছুই বললো না। মাহিরা বাসায় চলে আসে, মন খারাপ করে বিছানায় বসে পড়ে। মাহিরার মা মাহিরার কাছে গিয়ে বলল। কি হয়েছে মা তোর? মাথায় হাত দিয়ে বলল। মাহিরা কিছু না বলে জামা কাপড় নিয়ে গোসল করতে চলে যায়। মাহিরার মা বড় একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে যায়। দ্য ইগল গ্রুপ। নিহাল, তোকে আমি ছাড়বো না। তুই আমার খাস লোককে মেরে ফেলেছিস। রাগী কণ্ঠে বলল। বস চুপ, বিয়াদব, যাও এখান থেকে। ধমকের সুরে বলল। বডিগার্ডের রুম থেকে বেরিয়ে গেল। নিহাল। দাস নাই গ্রুপ। ওমর, প্ল্যান মতো কাজ শুরু করে দাও। গম্ভীর গলায়। ওকে বস। মাহিরা, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে ছাড়বো। তুমি নিজে থেকে আমার কাছে আসবে মাহিরা। আই নিড ইউ মাহিরা। রাগী গলায়। মাহিরা আজ কলেজ যায়নি, বাজারে চলে যায় বাজার করতে। বাজার করতে গিয়ে মাহিরা অবাক হয়ে যায়। বাজারের কোনো লোকই মাহিরার কাছে জিনিসপত্র বিক্রি করতে চাইছে না। কেন এমন করছে, কী কারণে এমন করছে, মাহিরা কিছুই বুঝতে পারছে না। ব্যর্থ হয়ে বাজারের বাইরে চলে আসে। মাহিরা বাইরে এসে দেখে নিহালের বডিগার্ডরা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মাহিরা এটা দেখে বোঝা যায় এই কাজটা কে করেছে। রাগে মাহিরার হাত পা কাঁপতে লাগলো। জোর পায়ে হেঁটে বডিগার্ডের কাছে গিয়ে বলল। তাহলে আপনারাই এই কাজটা করেছেন, তাই না? আমাদের পারমিশন দিয়েছে এই কাজটা করার জন্য। আপনাদের বসের কাছে আমাকে নিয়ে চলুন এক্ষুনি। জোর গলায়। ওকে, আসুন আমাদের সাথে। বডিগার্ডে গাড়ির দরজা খুলে দিল। মাহিরার আগে মোড়ে গাড়ির ভিতর গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাংলোর সামনে এসে থামলো। মাহিরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাংলোর দিকে তাকিয়ে হা হয়ে যায়। বাংলো থেকে চোখ সরিয়ে মাহিরা ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। গেটের ভেতরে পা রাখার সাথে সাথে মাহিরার উপরে গোলাপ ফুলের পাপড়ি পড়তে লাগলো। মাহিরা কিছুটা অবাক হলো। মাহিরা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। ওপর থেকে সব ফুল পড়া শেষ হয়ে গেল। মাহিরা ওর গায়ের ফুলগুলো ছাড়তে লাগলো।
এর মধ্যে নিহাল সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, ওয়েলকাম মাহিরা, ওয়েলকাম। গম্ভীর কণ্ঠে বলল। মাহিরা উপরে তাকিয়ে দেখলো নিহাল ওপর থেকে নামছে আর কথাটা বলছে। নিহালের গায়ে ছিল পাতলা কালো রঙের শার্ট, যেটাতে নিহালকে অনেক সুন্দর লাগছিল। মাহিরা কিছুক্ষণ নিহালের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে ফেলল। নিহাল মাহিরের সামনে এসে সোফায় বসে পড়ল। আপনার সমস্যা কি? কেন করছেন এইসব? কি চান আপনি? কিছুটা রাগী গলায় বলল, আমার সমস্যা কেন করছি, কি চাই সেটা কি তুমি জানো মাহিরা? বাঁকা হেসে বলল, না জানি না, বলুন কেন করছেন? জোর গলায়। স্পিক ডাউন দ্য লো। ভুলে যেও আমি কে। ধমকে সুরে বলল কথাটা। চুপ। আমি তোমাকে বিয়ে করতে চাই। গম্ভীর গলায় বলল, সেটা কোনো দিনও সম্ভব না। আপনার মতো একটা খুনিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মাহিরা, ভালোভাবে বলছি তোমাকে, আমাকে কঠিন হতে বাধ্য করো না। আমি আপনাকে বিয়ে করব না। আপনার যা মন চায় তাই করুন, এটা আমার শেষ কথা। রাগী গলায় বলে চলে যেতে নিলে নিহালের কথা শুনে থেমে যায়। দাঁড়াও মাহিরা, আজকে থেকে তুমি আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। তুমি নিজে থেকে বিয়ে করতে রাজি হবে আমাকে? মাহিরা এই কথা শুনে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায় বাসায়। কিরে মা, বাজার করতে গেলি খালি হাতে ফিরলি যে? এমনি, কালকে বাজার করব। আজকে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঘরে কিন্তু চাল ডাল আনাজ তরকারি শেষ হয়ে গেছে। কাল যে বাজারটা করে আনিস। মাহিরার মা চলে গেল। কি যে করি, এই নিহালটা কেন যে আমার পিছু পড়ে আছে? মেয়ের কি অভাব পড়েছে নাকি? দেখ। মাহিরা দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আসরের পর ঘুম থেকে উঠে টিউশনি করাতে যায়। সেখানে গিয়ে ঘটে আর এক কাণ্ড। মাহিরাকে না করে দেয় পড়াতে আসতে। কারণটা জিজ্ঞেস করলে মালকিন কিছুই বলে না। মাহিরা সেখান থেকে আরেকটা টিউশনি করানো যায়। সেখানেও সেই একই ঘটনা। মাহিরা ভালো করে বুঝতে পেরেছে এটা নিহালের কাজ হবে। মাহির রাগ করে বাসায় আসে। রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ে। দ্য স্নেক গ্রুপ। নিহালের রুমে মাহিরার বড় একটা ছবি দেয়ালে ঝুলানো ছিল। সেটার সামনে দাঁড়িয়ে মদ খাচ্ছে আর বলছে, আমিও দেখতে চাই মাহিরা, তোমার কতটুকু ধৈর্য আছে। তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিবে মাহিরা। এই নিহাল খান কখনোই হার মানতে শিখেনি। আমি জিতে যাব, তুমি হেরে যাবে মাহিরা। বাঁকা এসে বলল। সকালে মাহিরা কলেজে গিয়ে কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে। মাহিরা একটু খুশি মুড়ে বাসায় প্রবেশ করলো। আম্মু, ফাহিম কই তোমরা? আম্মু, আম্মু, আরে কোথায় গেলা তোমরা? এই ভর দুপুরে কোথায় গেল? বিছানায় বসে বলল, আচ্ছা একটু পানি খেয়ে আসি। মাহিরা পানি খাওয়ার জন্য রান্নাঘরে চলে যায়। গ্লাস হাতে নিয়ে ট্যাপ ছেড়ে পানি নিতে লাগলো। পানি গ্লাসে পড়ার সাথে সাথে মাহিরা গ্লাস ফেলে দিল, কারণ গ্লাসের ভেতর লাল রক্তে দেখা যাচ্ছে। মাহিরা ভয় পেয়ে কিছুটা দূরে যায়। ট্যাপ ছাড়া থাকায় ট্যাপ থেকে লাল পানি পড়তে লাগলো। এটা তো রক্ত মনে হচ্ছে। ভয় পেয়ে মাহিরা বাইরে যেতে নিলে একটা লোক এসে মাহিরার মুখে রুমাল চেপে ধরে মাহিরাকে সাথে করে অজ্ঞান হয়ে যায়। পিট করে চোখ খুলে তাকিয়ে দেখতে পায় একটা বড় রুমের বিছানায় শুয়ে আছে মাহিরা। আস্তে আস্তে উঠে বসে চারদিকে ভালো করে দেখতে লাগলো ও কোথায় আছে। হুচ করে ওদের বাসায় সেই ঘটনার মনে পড়ে যায়। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে আমার সময় নিহাল রুমে প্রবেশ করে। মাহিরা, তুমি শুয়ে থাকো, বিছানা ছেড়ে উঠবে না। আপনি এখানে কেন, আর আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? প্রকুচকে জিজ্ঞেস করলো। এটা আমার বাসা, সব কথা জানতে পারবে, আগে তুমি শান্ত হও। মাহিরার কাছে যেতে যেতে বলল, আপনি আমার কাছে আসবেন না, ওইখানে দাঁড়িয়ে থাকুন, বলুন সব কথা। হাত চাগিয়ে থামিয়ে দিল। নিহাল মাহিরার কথাই সেখানেই থেমে যায়। ঠিক আছে, তুমি চুপ করে বিছানায় বসো। আমি বসবো না, আমি এখন বাসায় যাব, আমাকে বাসায় যেতে দিন। তুমি কোথাও যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে। আপনার ফালতু কথা শোনার টাইম নেই আমার, আমাকে যেতে দিন। এই কথা বলে নিহালের পাশ কাটিয়ে যেতে নিলে নিহাল মাহিরার হাত ধরে ফেলে। লিভ মাই হ্যান্ড, লিভ মি। জোরে ছাড়া দিয়ে নিহালের থেকে হাত ছাড়িয়ে নিল। মাহিরা আবারও চলে যেতে নিলে নিহাল বাধা দেয়। মাহিরা, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে তুমি। এই কথা বলে মাহিরার হাত ধরে বিছানায় শুয়ে ফেলে দিয়ে রুম লক করে বেরিয়ে গেল। দরজা খুলুন মিস্টার নিহাল খান, আমাকে আটকে রাখার মানে কি? আমি বাসায় যাব, দরজা খুলুন। দরজায় বাড়ি দিয়ে দিয়ে জোরে জোরে চিল্লিয়ে বলল। নিহাল বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে গোডাউন উদ্দেশ্যে চলে গেল। মাহিরা দরজায় নক করতে করতে চিল্লিয়ে চিল্লিয়ে ক্লান্ত হয়ে পড়ল। মাহিরা মাটিতে বসে কান্না করতে লাগলো। মনে মনে ভয় কাজ করছে মাহিরার, ওর মা আর ভাই কিছু হলো না তো আবার। নিহাল গাড়িতে এসে থামলো গোডাউনের সামনে। নিহাল গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভিতর চলে গেল। বস এত মারার পরও মুখ খুলেনি। নিহাল ওমরের কথা শুনে হাতে থাকা গানটা দিয়ে সোজা বেঁধে রাখা লোকটার কাছে গিয়ে মাথার সামনে গান ধরে। লোকটা গানের দিকে কিছুটা ভয় পেয়ে যায়। নিহাল ওর গান দিয়ে লোকটার পায়ে শুট করে। লোকটা ব্যথায় চিৎকার করে ওঠে।
এবার বল তুই কে? তোকে কে পাঠিয়েছে? লোকটা কিছু বলছে না, চুপ করে আছে। নিহাল আবার লোকটার আরেক পায়ে শুট করে দিল। লোকটা আরো জোরে চিৎকার দিয়ে উঠল। বলছি সব। কাপা কাপা স্বরে বলল। নিহাল চেয়ারে পায়ের ওপর পা রেখে বসে রাগি চোখে তাকিয়ে আছে সেই লোকটার দিকে। লোকটা নিহালের চোখের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে যায়। কাপা কাপা সুরে বলতে লাগলো, আমাকে জামান শেখ পাঠিয়েছে। ওই মেয়েটা ও তার পরিবারের সবাইকে মেরে ফেলতে। কেন? গম্ভীর গলায় বলল। জামান শেখ জানতে পেরেছিল আপনি ওই মেয়েটাকে ভালোবাসেন, তাই তাদেরকে শেষ করতে চেয়েছিল আপনাকে দুর্বল করার জন্য। মৃদু স্বরে বলল। নিহাল বসা থেকে উঠে গান দিয়ে শুট করে দেয় লোকটাকে। লোকটা সেখানেই মারা যায়। নিহাল সেখান থেকে চলে যেতে নিলে ওমর বলে ওঠে, বস। নিহাল কিছু না বলে সোজা গাড়িতে উঠে বসে। সেখান থেকে বাসায় চলে আসে নিহাল। সিঁড়ি উঠে মাহিরাকে রাখা সেই রুমে যায়। মাহিরা নিহালকে দেখে বলতে লাগলো, প্লিজ আমাকে আমার মা ভাইয়ের কাছে যেতে দিন, ওরা আমার জন্য অপেক্ষা করছে, আপনার কাছে হাত জোর করছি। কান্নাজড়িত কণ্ঠে বলল। নিহাল মাহিরাকে এভাবে কান্না করতে দেখে ওর কাছে গিয়ে বলল, মাহিরা প্লিজ কান্না করো না, আমার কথাটা একটু শোনো, আমার সেখানে যাওয়াটা ঠিক হবে না। গম্ভীর কণ্ঠে বলল, প্লিজ আমাকে যেতে দিন। কান্না কণ্ঠে বলল, যেতে দিব, তবে আমার একটা কন্ডিশন আছে। আমি আপনার সব শর্তে রাজি আছি, তারপরও আমাকে যেতে দিন। কান্নাজড়িত কণ্ঠে বলল, আমার শর্তটা আগে শুনে নাও। আগামী 2 দিনের মধ্যে আমাকে বিয়ে করতে হবে তোমার, বলো তুমি রাজি কিনা। গম্ভীর কণ্ঠে বলল মাহিরা। নিহালের মুখে এই কথা শুনে থ হয়ে যায়। চুপ করে বসে আছে মাহিরা। কি হলো, কথা বলছো না কেন মাহিরা? আমার শর্তে রাজি না হলে তোমার মা ভাইকে জীবনেও দেখতে পারবে না তুমি। কিছুটা রাগী কণ্ঠে, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তবু ওদের কোনো ক্ষতি করবেন না প্লিজ। কান্না করতে করতে বলল। নিহাল মাহিরার কাছে গিয়ে 2 হাত দিয়ে মাহিরার গাল চেপে ধরে চোখ মুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা বিছানায় বসে কান্না করতে থাকে। সাথে দ্য ইগল গ্রুপ। ও শিট, নিহাল আমার প্ল্যানটা নষ্ট করে দিল। আমার লোক পারলো না ওর পিয়সীকে মারতে। আমার বুঝতে পারছি না আমার প্ল্যান বাইরে লিক হয় কিভাবে। কেউ তো আছে আমার দলে যে আমার প্ল্যানের কথা নিহালের কাছে পৌঁছে দেয়, কিন্তু কে? রাগী গলায় বলল দ্য স্নেক গ্রুপ। নেহালের বাসায় এসে সোজা মাহিরের রুমে যায়। মাহিরের রুমে গিয়ে দেখে মাহিরা কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। চোখ মুখ লাল হয়ে গেছে কান্নার ফলে। এলোমেলো হয়ে শুয়ে আছে মাহিরা। নিহাল মাহিরাকে ঠিক করে শুয়ে দেয়। নিহাল মাহিরার দিকে অপলক তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখ সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোজা রুমে গিয়ে কোট খুলে রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে। ওমর নিহালের রুমে নক করে। দ্বিতীয় সিজন খুব শীঘ্রই আসতে চলেছে, অর্থাৎ আজকে এই গল্পটা আপলোড করতেছি এবং পরের দিন এই দ্বিতীয় সিজন আসবে এবং সম্পূর্ণ ভিডিওটা একসাথে দেওয়া হবে।